50,000 ফলোয়ার্স এখানে, এবং সবসময় খুব একটা তাত্ত্বিক এবং ব্যবহারিক অনেক আলোচনা এখানে হয়, খুবই জ্ঞানগর্ভ আলোচনা হয়। এবং পুরো লকডাউন পিরিয়ডে গত 80-85 দিন ধরে ওনারা কিন্তু এই সময় যেরকম অ্যাক্টিভিটির মাধ্যমে পুরো মার্কেটিং কমিউনিটিকে, সেলস কমিউনিটিকে ওনারা একত্রিত করেছেন, সেটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং আজকে এসে আমি আসলে ভাবতেই পারছি না যে একই প্ল্যাটফর্মে মিজান স্যারের মতো মানুষ, ফারাদ স্যারের মতো মানুষ, আমার অতই মানে গুরুজন আমার সৈয়দ আলমগীর স্যারের মতো মানুষ, আমরা তিনজন মানুষকে একসাথে পাবো, যেটা কিনা আমি মনে করি আজকে যদি বাংলাদেশের কোন সেলস মার্কেটিং প্রফেশনাল, বিজনেস প্রফেশনাল, ইয়াং যারা আছেন, অ্যাসপায়ারিং কর্পোরেট এক্সিকিউটিভস, ইভেন এন্টারপ্রেনার্স, কেউ যদি আজকের প্রোগ্রামটা মিস করেন, আমার মনে হয় তাদের এটা আসলে অনেক বড় একটা মানে লোকসান হয়ে যাবে। সো আমি সবাইকে আর্জ করছি, আপনাদের নেটওয়ার্কে যারা যারা আছে তাদেরকে যদি আপনারা একটু বলতে পারেন, দে শুড অল লার্ন ফ্রম অল দিস লেজেন্ডস হু আর উইথ মি নাও। আমরা এমন একটা সময় সবাইকে নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা সবাই জানেন আসলে কোভিড আমাদেরকে একটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে। মার্চ মাসের 8 তারিখে, যেটা কিনা আজকে থেকে ঠিক 80 দিন আগে বাংলাদেশের প্রথম কোভিড কেসটা শনাক্ত হয়, এবং তারপর থেকে দিন দিনে যেভাবে করে বাড়লো, প্রথম যে রেট অফ এসকেলেশন অফ ইনফেকশন ছিল সেখান থেকে এখন প্রতিদিন 1500, আজকে তো 2000 ছাড়িয়ে গেল। আজকের ডেটে আমাদের কোভিড পজিটিভ কেস হয়ে গেল হচ্ছে 40,321 জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 569। আরেকটু পরিপ্রেক্ষিতে আরেকটু বলি যে আসলে পুরো দেশ এবং পুরো ইকোনমি, সারা বিশ্ব আসলে একটা কেমন যেন স্থবির একটা সিচুয়েশনের মধ্যে চলে আসলো, থমকে দাঁড়ালো। বিশ্ব ব্যাংক বলছে আমরা বাংলাদেশ যেভাবে করে আগাচ্ছিলাম, যেটা কিনা একটা রোল মডেল ছিল সারা পৃথিবীর কাছে, 8% করে আমাদের জিডিপি গ্রোথ ছিল, সেটা 2-3% এটার আসলে একটা ড্রপ হবে। আমাদের সারা দেশে যে 16 কোটি 16.5 কোটি আমাদের মানুষ, বা 17 কোটি যদি কেউ বলেন, সেখানে প্রায় 5 কোটি মানুষ কিন্তু খালি একটু মানে অ্যাবাভ দ্য পভার্টি লাইনের একটু উপরে থাকে। এই ইকোনমিক মানে স্থবিরতা, এই অর্থনৈতিক স্থবিরতা এদের একটা জীবনে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। এরা কি তারপরেও থাকতে পারবে নাকি এই পভার্টির নিচে চলে যাবে, এটা আমরা এখন বুঝতে পারছি না। পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যদিও আগামীকাল থেকে বা 1 তারিখ থেকে সীমিত আকারে চলবে, বাট এটা যখন বন্ধ হয়ে গেল, এই সেক্টরে প্রায় 9 মিলিয়ন ট্রান্সপোর্টেশন ওয়ার্কার কাজ করে, যাদের জীবন এখন একটা অমাবস্যার মতো একটা মানে একটা অবস্থা। একটা সমীক্ষা দেখা যাচ্ছে আরবান সেন্টার গুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় 70% কমে গেছে, এবং আমরা যদি গ্রামের দিকে তাকাই, গ্রামের দিকেও প্রায় 50-55% অ্যাক্টিভিটি কমে গেছে। তাও ভালো গ্রামে, কারণ আমরা যেহেতু অ্যাগ্রিরিয়ান ইকোনমি, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিটা ঠিক রেখেছে। আমাদের 2.5 লক্ষের উপরে আমাদেরকে আমাদের দক্ষ জনমানব যারা কিনা বিদেশে আমাদের, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যারা বাইরে কাজ করেন, এদেরকে আমাদের ফিরিয়ে আনতে হয়েছে। এটার ইম্প্যাক্ট হচ্ছে আমাদের রেমিটেন্স আর্নিং এ প্রায় 22% একটা ধাক্কা আসবে 2020-এ। 22% ড্রপ ইন রেমিটেন্স আর্নিং, এটা একটা অনেক বড় একটা ধাক্কা। আর আমাদের কি হচ্ছে, আমাদের গার্মেন্টস, যেটা কিনা আমাদের লাইফ লাইন ফর এক্সপোর্ট আর্নিংস, আমাদের ফরেন এক্সচেঞ্জের আর্নিং এর যেটা সবচেয়ে বড় একটা জায়গা, সেইখানে তো আসলে কি অবস্থা এটা আমার বলার কিছু রাখে না, এটা আমরা সবাই জানি। এবং এই মুহূর্তে $3 বিলিয়ন উপরে অর্ডার খালি ক্যান্সেল হয়েছে। এরকম একটা সিচুয়েশনে যেখানে 70% আমরা বলছি আরবান সেন্টার ইকোনমি অ্যাক্টিভিটি কমে গেছে, যেখানে গ্রামে 50% এর মতো ড্রপ হয়ে গেছে, এই সময় আমরা আসলে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি আসলে সেলস মার্কেটিং এইখানে আসলে কি রোল প্লে করতে পারে, কোম্পানিগুলি কি রোল প্লে করতে পারে। অতি সম্প্রতি আপনারা খেয়াল করেছেন আমাদের শ্রদ্ধেয় মিজান স্যার, উনি অত্যন্ত সুন্দর একটা লেখার একটা সিরিজ করছেন। আসলে একটা আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে রেগুলার সঞ্চালক বা উপস্থাপক না, আমার একটা ছোট ভুল হয়ে গেছে। আমি তো সবাইকে চিনি, আমার কাছে মনে হচ্ছে আমি তো আলমগীর স্যার বা ফারাদ স্যার বা মিজান স্যারের সাথে কথা বলছি। তা আসলে ইট ইজ কাস্টমারি দ্যাট আই মেক অ্যান ইন্ট্রোডাকশন টু অল দিস লেজেন্ডস টু এভরিবডি। প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আছেন অধ্যাপক, শ্রদ্ধেয় অধ্যাপক জনাব ডক্টর মিজানুর রহমান, যিনি ভাইস চ্যান্সেলর অফ জগন্নাথ ইউনিভার্সিটি। ওনার আরো অনেক পরিচয়, ওনার পরিচয় দিয়ে শেষ করা যাবে না। উনি কলামিস্ট, উনি আলোচক, উনি সঞ্চালক, উনি গবেষক।
এবং ওনার বাংলায় লেখা অনেক ভালো ভালো মার্কেটিং এর উপরে বই আছে, এবং উনি ওনার জ্ঞান দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে অনেক রিচ করে যাচ্ছেন। আমাদের সাথে আছেন মিস্টার সৈয়দ আলমগীর, আমরা আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রাণের প্রিয়, আমরা আলমগীর স্যার বলি। বাংলাদেশের আমরা এখন পর্যন্ত হি ইজ অনলি মার্কেটিং সুপারস্টার অফিসিয়ালি রিকগনাইজড। গত বছর আমার যদি স্যার ভুল না হয়ে থাকে 27শে মে আপনার হাতে এই পুরস্কারটা ওয়েস্টিং হোটেলে দেওয়া হয়েছিল, মাননীয় শিল্পমন্ত্রী এবং সবাই মিলে তখন আপনাকে এটা দেয়। সেটার 1 বছর পূর্তি হলো গতকাল। উনি ম্যানেজিং ডিরেক্টর এসিআই কনজিউমার ব্র্যান্ড, এসিআই সল্ট এবং এসিআই এর অনেকগুলি প্রতিষ্ঠান। ওনার আন্ডারে এই মুহূর্তে বহু হাজার কর্মী, প্রায় আমার ধারণা 6-7 হাজার ওয়ার্কফোর্স নিয়ে উনি কাজ করেন। এসিআই এর সবচেয়ে একটা বড় ইউনিট ওনার আন্ডারে। ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছিল জীবনের, আমি ব্যবসায়িক জীবন শুরু করার আগে লাস্ট 8 বছর আমি সরাসরি ওনার ছাত্রত্বে ছিলাম, প্রফেশনাল ছাত্রত্বে। হি ওয়াজ মাই প্রফেশনাল গুরু। আমার সাথে আছেন আমার সরাসরি শিক্ষক, যার কাছে আমি আজীবন ঋণী, ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার। ফরহাদ স্যার হচ্ছেন ডিরেক্টর আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমার সরাসরি শিক্ষক। আমি আইবিএ তে আমার 3rd সেমেস্টার 4th সেমেস্টার উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন আজকে থেকে প্রায় 26 বছর আগে। এখনো উনি আমার স্যার, এখনো প্রতিনিয়ত ওনার কাছে শিখি। ওনার সাথে যখন কথা বলতে যাই মনে হয় কিছুই শিখলাম না জীবনে, নতুন করে আবার সবকিছু শেখা শুরু করি। তো এই ইন্ট্রোডাকশনটা একটু বাকি ছিল, আসলে আমি মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে এই ভুলটার জন্য। স্যার আমি মিজান স্যারের কাছে যাই প্রথমে। স্যার আপনি এই সিচুয়েশনে সংকটে মার্কেটিং একটা সিরিজ লিখেছেন 3টা চ্যাপ্টারের, এবং আমি প্রত্যেকটা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি, এবং আমি আপনাকে আবার ইন্ডিভিজুয়ালি কিছু ফিডব্যাকও দিয়েছি, এবং আমি আমার সিনিয়রদের সাথে কলিগদের সাথে শেয়ার করেছি। আপনি যদি ওইটার আলোকে আসলে আমরা অ্যাজ এ বাংলাদেশ টোটাল মার্কেটিং সেলস ফ্রেটার্নিটি আমরা কি সংকটে পড়তে যাচ্ছি, কি কি আপনি সামনে দেখছেন, এটা নিয়ে যদি একটু কাইন্ডলি বলেন স্যার। ওপেন ঢুকাম। আচ্ছা, তোমার খাইছো সবাই? কে বাকি আছে? সবাই একটু মনে হয় কানেকশনের কোনো সমস্যা হচ্ছে। হতে পারে এটা কোভিড-19 এটা কিভাবে কমানো যাবে, এটা কবে কমবে, এগুলো আসলে আমাদের কাজ না, এগুলো স্বাস্থ্য বিশেষজ্ঞ এক্সপার্টদের কাজ। মানে সব বিষয়ে যদি আমরা কথা বলি, সমস্যাটা নম সামুদ্রিক বলছেন যে এই সংক্রামক ব্যাধি, যে ব্যাধি কোভিড-19 এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে এটা বিশেষজ্ঞরা বলবে। আর আমরা যারা সব বিষয়ে মোটামুটি জেনারেল নলেজ রাখি, আমরা এটা নিয়ে এটার সংক্রমণ নিয়ে, এটার সংক্রমণ প্রতিরোধ কিভাবে হবে এটা নিয়ে কথা বলা আমাদের কথা না। আমরা কথা বলছি মূলত এই কোভিড এর কারণে সৃষ্টি অর্থনৈতিক সংকট, বিশেষ করে মার্কেটিং এর লোকদের জন্য যে সংকট, অথবা সংকটের মধ্যে মার্কেটিং লোকরা কিভাবে টিকে থাকবে তাই নিয়ে যদি আমরা কথা বলি সেটাই ভালো হবে। তাও আমি বলছি, আমরা বোধহয় যদি আজকে 71 টিভির একজন উপস্থাপক বলছিল যে গাজীপুরে 190 জনকে টেস্ট করার পরে 150 জনকে পজিটিভ পাওয়া গেছে। তার মানে যাচ্ছে সংক্রমণের মাত্রা হচ্ছে গাজীপুরের 78.94। তার মানে দাঁড়াচ্ছে গাজীপুরে আর 2 দিনের মধ্যে আর সংক্রমণ, কারণ হার্ড ইমিউনিটি রুল অনুযায়ী 80% লোক সংক্রমিত হয়ে যাওয়ার পরে আর কেউ সংক্রমিত হয় না। মানে এরকম অবস্থা। আমি জানি না, এগুলো ইট ইজ দি ম্যাটার অফ এক্সপার্টরা বলবে, আমরা লেভেলদের নিয়ে কথা বলার কথা না। আমি ওই জায়গায় চলে আসি সরাসরি। আমরা আসলে কোভিড উত্তরকালে এবং এই কোভিড চলাকালে বলছি এই জন্য যে বলা হচ্ছে যে এটা টিকা আবিষ্কারের চেষ্টা চলছে, টিকা আবিষ্কার হবে এবং এক পর্যায়ে টিকা আসবে, কিন্তু শেষ পর্যন্ত সবাই টিকা পেতে পেতে অনেক সময় লেগে যাবে। আর টিকা আসলেই যে এটা শেষ হয়ে যাবে, কারণ গুটি বসন্তের টিকা আসার পরে 184 বছর লাগছে গুটি বসন্ত সম্পূর্ণ নির্মূল করতে। অতএব কোভিড-19 নির্মূল করতে কিন্তু অনেক সময় লাগবে। আমি নিশ্চিত করে
এটার জন্য কোনো এক্সপার্ট না হও, আমি বলছি যে আমাদেরকে অনেকদিন এই কোভিড এর সাথেই থাকতে হবে। সেই প্রেক্ষিতে যদি আমরা কথা বলি, তাহলে আমরা যারা মার্কেটিং এর লোক, দেখেন সবাইকে সবাই মহিমান্বিত করার চেষ্টা করে। আমরা যারা মার্কেটিং এর লোক, যারা ফ্রন্ট লাইনে কাজ করে, বলা হয় ফ্রন্ট লাইন ফাইটার, ডাক্তার বা হেলথ ওয়ার্কার, ইভেন পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও কিন্তু হেলথ লাইন ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু আমি আমার লেখাতেও এই কথা বলছিলাম, এই যে আমরা সবাই বাড়িতে বন্দী আছি, অথবা কাউকে হাসপাতালে চিকিৎসা দিচ্ছি, অথবা চিকিৎসা নিচ্ছি, অথবা আইন শৃঙ্খলা রাখা, যেখানে আমরা থাকি না কেন, আমাদের কিন্তু নৈমিত্তিক খাওয়া দাওয়া কিন্তু করতে হচ্ছে। তো সেই সাপ্লাইটা যারা দিচ্ছে, আমাদের এই লক্ষ লক্ষ মার্কেটিং এর লোক, হয়তো সে স্বীকৃতি পাচ্ছে না ফ্রন্ট লাইনের ভিতরে যোদ্ধা হিসাবে। আমি তো মনে করি তারও একটা যোদ্ধার স্বীকৃতি পাওয়া উচিত, কারণ আমরা বাড়িতে বসে আছি, লকডাউনে কিন্তু খাচ্ছি, কিন্তু এই খাবার গুলোর অন্তত সরবরাহ, ওষুধ সরবরাহ, পিপিই সরবরাহ করা, সব কাজ কিন্তু মার্কেটিং এর লোকরাই করছে এই সংকটের মধ্যে। অর্থাৎ আমাদের বেচা কিনা কিন্তু বন্ধ নেই, আমাদের জীবনের অনেক জায়গায় একেবারে সংকট হচ্ছে, স্থবির হয়ে গেছে। আমাদের খেলাধুলা নাই, আমাদের চিত্ত বিনোদন নাই, আমাদের সিনেমা নাই, আমাদের নাটক নাই, আমাদের অনেক কিছুই নাই। কিন্তু আমাদের দোকান, অত্যাবশ্যক পণ্য যেগুলো, এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে, সেটা এসিআই কোম্পানির হোক আর ফ্রেশ যাই হোক না কেন, কোনো না কোনো ভাবে আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, এবং সেই কাজটা কিন্তু মার্কেটিং লোক করছে। আমি যেটা বলবো, যেটা আমি বিভিন্ন আমার লেখাতেও বলছিলাম, যে মার্কেটিং এর লোকরা তো এখন একটা সংকটের মধ্যে আসি, কারণ একটা টোটাল ডিসরাপটিভ একটা সাপ্লাই চেইন মেনটেন করে লোকদের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়া, এটা একটা সংকট তারা এখন পার করছে। কিন্তু এই সংকটটা দীর্ঘায়িত হবে এই অর্থে, কারণ আমরা যারা মার্কেটিং এর লোক, আমরা মানুষের নিড ফুলফিল করার জন্য আমরা ব্যবসা পরিচালনা করি, অবশ্যই আমরা সেটার থেকে প্রফিটও আমরা করি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা এখন যেভাবে ব্যবসাটা করছি, আমাদের ব্যবসা যেভাবে চলছে, এই কোভিড উত্তরকালে, অর্থাৎ কোভিড মহামারীটা যখন একটু স্তীমিত হয়ে যাবে, কোভিড উত্তরকাল বলছে এই জন্য কোভিড সহজে যাচ্ছে না, আমাদের এই মার্কেটিং আমরা আগে করতে পারবো। মানে পুরো দুনিয়াতে বিজনেস যেভাবে হচ্ছিল সেইভাবে আর হবে না, অনেক কিছু চলে আসবে যেগুলো আমরা আসলে আগে চিন্তাও করতে পারিনি। কারণ বাই দিস টাইম মানুষের লেক অফ মোবাইলিটি যেটা ছিল সেটা কমে গেছে, লোনলিনেস বেড়ে গেছে, জব অপরচুনিটি যেটা ছিল এর মধ্যে আনসার্টেনিটি চলে আসছে। আপনি একটু আগে সুসরাতে বললেন আমাদের প্রচুর লোক বিদেশ কাজ করতো, তারা ফিরে আসছে, আমাদের গার্মেন্টস এর অর্ডার বাতিল হয়ে গেছে। এখন কিছু কিছু গার্মেন্টস মালিক হয়তো তাদের অর্ডার আছে, অথবা পিপিই বা এই জাতীয় জিনিস তৈরি করার জন্য কিছু অর্ডার পাচ্ছে, সেই জন্য গার্মেন্টস শ্রমিকদেরকে বাড়ি থেকে ডেকে এনে কাজ করাচ্ছে। আমি নিশ্চিত আপনি আবার কয়েক মাসের মধ্যে দেখবেন যে এরাই আবার শ্রমিকদেরকে বাড়ি করে যেতে হচ্ছে, অথবা তাদের ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা এই মার্কেটিং কি করবো এটার মধ্যে, কারণ এখানে বাংলাদেশ মার্কেটিং রিসার্চ যাকে বলেন নাম্বার 1, সামসুকে একটু ভাত খেতে বলো। ফিক্স হয়ে গেছে। এটি দেখতে বললো তো। আমরা মনে হয় স্যারের লাইনটা একটু হারিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি তাহলে একটু, আচ্ছা তাহলে আমি স্যারের কাছে পরে ফেরত যাই। আমি তাহলে আলমগীর স্যারের কাছে একটু আসি। স্যার, আমি ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম স্যার, যে এই সিচুয়েশনটা, এখন তো এই সিচুয়েশনটা সবাই জানে আসলে। এখন আর মানে 80 দিন যেহেতু একটা সিচুয়েশন হয়ে গেল আমাদের দেশে, তার আরো আগে থেকে শুরু হয়েছে, বৈশ্বিক অবস্থাটা আমরা জানতাম।
মিজান স্যার যে কথাগুলি বলছিলেন যে সংকটের মধ্যে আসলে আমরা কিভাবে পড়লাম, উনি গবেষক বা উনি অবজারভার বা উনি শিক্ষক দৃষ্টি কোণ থেকে উনি তো সিরিজ আমাদেরকে দিলেন এবং ওনার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে উনি আমাদের সাথে অনেকগুলো আলোচনা করেছেন। এই পর্যায়টা শেষ করে আমি এটা আমার বন্ধু ফারাদ বলবে। আমি বলছি আমরা যেভাবে ব্যবসা করতাম, যেভাবে মার্কেটিং করতাম, এটা অনেকগুলোই এরকম থাকবে না। কারণ আমরা যাদেরকে টার্গেট করে আমাদের টোটাল প্যাকেজটা, যেটাকে আমরা প্রোডাক্ট, প্রাইস, বেস, প্রমোশন, সেন্টারে তো কাস্টমার থাকে, কাস্টমারের অনেক পরিবর্তন হবে, তাদের আয় কমে যাবে, তাদের চাকরি চলে যাবে এবং তারা টানাটানির মধ্যে পড়বে। আর টানাটানির মধ্যে পড়লে যে সংকটগুলো হয়, যে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো তারা ভোগ করতো, হয় সেগুলো তারা ভোগ করা বন্ধ করবে, অথবা অল্টারনেটিভ খুঁজবে, অথবা যতটুকু কিনতো তার চেয়ে অনেক কম কিনবে। তো কম কিনলে সেটা প্রোডাকশনের উপর গিয়ে লাস্ট পর্যন্ত বিক্রি কমে গেলে প্রোডাকশন বন্ধ হবে, প্রোডাকশন বন্ধ গেলে আমাদের কোম্পানির মালিকরা স্বাভাবিকভাবে লে অফ করবে, শ্রমিক ছাঁটাই করবে বাজারে, কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের পড়বে। এখন একটা তথ্য বলে আমি শেষ করি, কোনো অবস্থাতেই মার্কেটিং কে থামা যাবে না। আমি বলি মার্কেটিং অনেক সময় কোম্পানিগুলো যখন আর্থিক টানাটানের মধ্যে করে ক্যাশ ফ্লো যখন কমে যায়, তখন তারা ওই মার্কেটিং এর খরচগুলো কমিয়ে দেয়, রিসার্চ বন্ধ করে দেয়, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দেয়। এটা কিন্তু সর্বনাশ ডেকে আনে। কারণ এই সময়ে কিন্তু আপনাকে বেশি করে কাস্টমারের কাছে যেতে হবে, and you have to understand your কাস্টমারের what is exactly happening in the mind of the customer। এটা যদি আপনি এই সময় ধারণ করতে না পারেন, এক্সাক্ট সলিউশনটা যদি তার কাছে উপস্থাপন করতে না পারেন, ট্রেডিশনাল যে বাস্কেট আপনার আছে প্রোডাক্ট, এটা নিয়ে যদি আবার কাস্টমার কাছে যান, তাহলে ইট উইল নট হেল্প। সেই জন্য আমি যারা কর্পোরেট হেড বা কোম্পানিতে যারা কর্মকর্তা বা মালিক যারা আছেন, তাদেরকে বলবো আপনার এই মার্কেটিং বাজেট যেটা থাকে, এটাকে কাটছাট করলে কিন্তু বিপদ আরো। এতে অনেকে মনে করে যে আমরা মার্কেটিং খরচ কমিয়ে দেই, অন্য জিনিস দিয়ে আমরা এটা ফুলফিল করবো। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদেরকে মানে কাস্টমারের ক্ষেত্রে আরো কাছে ফাইন্ড আউট দ্য ওয়ে, and also we have to find out the new solution of our customers problem। আমি এই পর্যায়ে এটুকু বললাম, বাকিরা অনেকদিন পর পেট ব্যথা পেলাম, তারপরে অনেকদিন পর পেট ব্যথা পেলাম। স্যার থ্যাংক ইউ সো মাচ। মানে আসলে আপনি এতগুলি সাইট কভার করলেন, ইনক্লুডিং যে ফিউচার প্রেডিকশন, যে আসলে মানুষের কনজিউমারদের হাতে আসলে তো টাকা পয়সা এক সময়ে আমরা যদি এরকম সিচুয়েশন হয় when people are losing job, তাদের যদি একটা আনসার্টেনটি থাকে, হয়তো একসময় তাদের ইনকামের সমস্যা হবে, যেটা কিনা ওভারঅল কনজাম্পশনে একটা ইম্প্যাক্ট তো করতেই পারে, এবং সেটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। হাউএভার আপনার এই পয়েন্ট আমার কাছে খুব ভালো লাগলো, আপনি যেখানে বললেন যে আসলে যত যাই করি ক্রাইসিসের সময় আরো বেশি কনজিউমারের কাছে থাকা, সেই জন্য মার্কেটিং এ ইনভেস্টমেন্ট না কমিয়ে, হয়তো বা ক্ষেত্রটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মার্কেটিং এর কন্টিনিউয়াস ইনভেস্টমেন্টটা থাকলে আমরা মানুষের সাথে সামনে এগিয়ে যেতে পারবো, কোন বক্তা যে অবস্থাতেই থাকুক না কেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এবার একটু আলমগীর স্যারের কাছে। স্যার মিজান স্যার যে কথা বললেন, আপনি তো স্যার আপনি এত হাজার মানুষের একটা টিম চালাচ্ছেন, আপনার হাতে এতগুলো ব্র্যান্ড বাংলাদেশে তৈরি হয়েছে, আপনি অনেকগুলো কোম্পানির জন্ম দিয়েছেন বাংলাদেশে। আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি একটু সবাইকে আসলে একটু আশ্বস্ত করতে চান, আসলে আমরা কি খুব থমকে যাব, আমরা কি শঙ্কার কারণে আমরা নিজেদেরকে সম্পূর্ণ গুটিয়ে ফেলবো, নাকি এই পরিস্থিতিটা আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করে সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, এবং আপনি যেভাবে করে আপনি পরিচালিত করছেন, সেটা কিভাবে করে আপনি আসলে ডিরেকশনটা দিচ্ছেন আপনার টিমকে, আপনি যদি কাইন্ডলি একটু আমাদেরকে এনলাইটেন করেন, যেটা কিনা পুরো ইন্ডাস্ট্রি আসলে লাভ হবে। ধন্যবাদ। আপনি তো জানেন যে আমরা আসলে মিজান সাহেব তো খুব সুন্দরভাবে বললেন যে আমরা একটা বৈশ্বিক সমস্যার মধ্যে আছি। যদি বাংলাদেশের সমস্যা হতো তাহলে কিন্তু আমরা একটা ভাবে নিতে পারতাম, বাট দিস ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। সো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম হলে দুটা জিনিস আছে, একটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম হলে যে কতগুলি অসুবিধা তো অনেকেই আছে, কিছু সুবিধা আছে। সুবিধা কি, আজকে যদি এই রোগটা খালি আমাদের দেশের হতো, আজকে যদি মশাবাহিত কোনো একটা কিছু হতো, তাহলে কিন্তু আমাদের কি বের করতে হতো। এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, তো এখন দেখেন শুনতে পাচ্ছেন লন্ডনের 5টা কোম্পানি, আমেরিকার 60টা কোম্পানি, চীনের 10টা কোম্পানি সব লেগে গেছে ভ্যাকসিনের পিছনে, কারণ তারা নিজেদের এখন দরকার লেগে গেছে। কাজে ইউরোপ, আমেরিকা, এই সমস্ত বড় বড় দেশগুলা এটা রিসার্চে আছে এবং
ভ্যাকসিন তৈরি করার জন্য। এবং মিজান সাহেব ঠিকই বলেছেন, ভ্যাকসিন হলেই যে ঠিক হয়ে যাবে তাও ঠিক নাই, কারণ 184 ইয়ার্স যাবত স্মল পক্স ইরাডিকেট করা যায়নি। হোপফুলি উই ক্যান ফাইন্ড আউট সাম সলিউশন। আমি একটা আশাবাদী লোক, আশা করি আমরা এটা থেকে উঠতে পারবো। কিন্তু আমার আজকে বিষয় হলো মার্কেটিং নিয়ে কথা বলা। আপনি যে জিনিসটা অবতারণা করলেন এবং মিজান ভাই যেটা বললেন, আমার সবচেয়ে বড় কথা হলো এটা হিট করছে আমাকেই। আই এম দ্য পার্সন, এবং আশরাফ আপনি নিজেও একজন মার্কেটিং পার্সন, আপনিও ওইটা হিটটা বুঝতে পারতেছেন। ইউ আর হ্যান্ডলিং দিস সিচুয়েশন। এখন আমরা যেভাবে এই গত 2-3 মাস যাবত সলিউশনটাকে করছি, আই হ্যাভ গট 2-3 fold problems. One problem is to keep my people healthy. আমার নিজেদের লোক, আমার আপনি তো জানেন আশরাফ, আমার প্রায় 4000-এর উপরে লোক কাজ করে ফিল্ডে, আমার ফ্যাক্টরিতে কাজ করে প্রায় আরো এরকম 3-4 হাজার লোক। এদেরকে হেলদি রাখা হলো আমার সবচেয়ে বড় একটা মানে চ্যালেঞ্জ। বাট এট দ্য সেম টাইম তাদেরকে আমি বাসায় বসে রাখতে পারছি না, বিকজ আমাদের কথা আছে যে রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে যদি বসে খাই। তার উপরে মিজান ভাই আবার সাজেশন দিতেছে অনেক খরচ করার জন্য, তো একেবারে মানে আরোই ঝামেলা। কথাকে উনি 100% ঠিক বলেছেন, বিকজ দিস ইজ দ্য টাইম হোয়েন ইউ ক্যান রিয়েলি শো আপ দ্যাট ইউ আর দেয়ার ফর দ্য কাস্টমার্স আর কনজিউমার্স। আজকে আমাদের যেটা হয়েছে, আশরাফ আপনি আমার সঙ্গে দীর্ঘকাল ছিলেন সহকর্মী হিসাবে, আপনি তো জানেন যে আমি চুজ করেছি সেই সব প্রোডাক্ট, যেসব প্রোডাক্ট বাংলাদেশের লোকজনের নিত্য প্রয়োজনীয় এবং যেখানে একটা পিউরিটি ওয়াজ এ প্রবলেম। আপনি লবণ তো আর কি ছোটবেলা থেকে আছে, কিন্তু লবণ পিওর লবণ ছিল না। আবার একইভাবে এরকম সবগুলি ব্র্যান্ডই আমি করেছি। আজকে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমি সেই ফলটা পাচ্ছি। আজকে দেখেন আমার কি জন্য বলতেছি কথাগুলা, অনেকগুলি জায়গায় আছে যেখানে আমরা লার্জেস্ট সাপ্লায়ার। আমি যদি সাপ্লাই না করি তাহলে কিন্তু বাজারে বেশ একটা সমস্যা হবে। আজকে যদি 8000 টন 10,000 টন সল্ট বাজারে না যায় এসিআই এর, হু এলস উইল সাপ্লাই দিস? আমার মানুষ তো ভালো লবণ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আজকে সেভলন যদি বাজারে না যায়, আই উইল সে দ্যাট এসিআই ইজ দি অনলি কোম্পানি যার সবগুলি সলিউশন আছে। তো এখন এগুলাকে বাজারজাত করার জন্য তো লোকজন লাগবে। আমরা তো দোকান, তো এটা রেশনের দোকান না, এই দোকানে যেতে হবে। প্রথমত দোকানগুলো বন্ধ ছিল, এখন আমাদেরকে চুজ করতে হয়েছে কোন জায়গায় দিলে প্রোডাক্টগুলো মানুষ পাবে। মানুষের আমাদের একটা, আপনি তো জানেন আমি সবসময় 2-3টা কথা বলি। একটা হলো যে আমার মার্কেটিং এর সবচেয়ে বড় হলো কোয়ালিটি অফ দি প্রোডাক্টস হ্যাজ টু বি ভেরি গুড, এটা আমি সবসময় বলি। আর দ্বিতীয়, আপনি জানেন আমি সবসময় আপনাকে বলতাম, আপনাদের সবাইকে বলতাম, আমার জুনিয়র কলিগদের এখনো বলি যে ইনোভেটিভ মার্কেটিং করতে হবে, যাতে করে মানুষজন আপনার মার্কেটিং সিস্টেমে তারা খুশি হয়। আর থার্ড হলো যে হয়তো ইনোভেটিভ মার্কেটিং এ হয়তো আমি সত্য কথাটা একটু অন্যভাবে বলবো, যেটা মিথ্যা না কিন্তু সত্য করে বলবো। এসিএল লবণ মেধা বিকাশে সাহায্য করে, অথবা 100% হালাল, অথবা এরকম ধরনের কথা বলবো যাতে মানুষ একটু আকৃষ্ট হয়, একটু ইনোভেটিভ কিছু কথা শুনে। তৃতীয়ত হলো ডিস্ট্রিবিউশন। আমি এটা সবসময় জোর দিই, 3টে জিনিসে জোর দিই। আপনার কোনো কাস্টমার যেন তার প্রথম ঘর থেকে বেরিয়ে প্রথম দোকানটাতে যেন আপনার প্রোডাক্টটা পায়, সেটা এনশিওর করার জন্য আপনিও জানেন, আমার সঙ্গে কাজ করেছেন, আমি বাংলাদেশে ইলাবোরেট সিস্টেম অফ মাই ডিস্ট্রিবিউশন আছে। আমি আমার ফিল্ড ফোর্স প্রতি জায়গায় জায়গায় আছে, যেখানে সংখ্যায় আমি প্রোডাক্টের সংখ্যা বেশি হয়ে গেছে সেখানে ভাগ করে ফেলছি, ভাগ করে আবার আরেকটা সেট অফ পিপুলকে দিয়েছি ওগুলো বিক্রি করতে। এখন এত সমস্ত লোক, তাদেরকে আমি কি করি, এটা নিয়ে আমার একটা সমস্যা ছিল। আমি কোভিড-19 এর প্রথম শুরুতেই I have taken some decision and I have spoken my heart to my people. I wrote letter to each and every person of my field team saying that your life is as important to your family is also very important to me. আমার ফার্স্ট হলো আপনার জীবন, আপনার সুন্দর একটা জীবন আপনার আছে, এই জীবনকে সুরক্ষা করা এটা আমার আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনার পরিবার যেরকম আতঙ্কিত, আমি এরকম আতঙ্কিত। তা আপনি কাজ করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, কিন্তু কাজ যদি করেন আপনি কিন্তু সুরক্ষা করে যেতে হবে। যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, যেটা আমরা সব বাংলাদেশ সরকার বলছে, সেইগুলি মেনে আপনাকে কাজ করতে হবে। এবং আমি সব ধরনের আপনার সুরক্ষা সামগ্রী সাপ্লাই করব, এবং আমি কিন্তু সেইভাবেই চেক করছি। আমার সুপারভাইজারদেরকে কথা ছিল বলা যে তারা যেন সুন্দরভাবে চেক করে, যে তারা যেন
তাদের যে কন্ট্রোলে যারা কাজ করে তারা যেন এইভাবে সেইভাবে যেন দোকানে না যায়, এবং তারা দূরত্ব বজায় রেখে তারা হাত যেন একটু পর পর ধোয়, তাদের পকেটে যেন একটা এসিআই স্যাভলনের স্যানিটাইজার থাকে। অল দিস আর সাপ্লাইড বাই মি। তারপরেও কথা ছিল যে কোনো কারণে কোনো উপসর্গ দেখা গেলে ইমিডিয়েটলি he should be going to the doctor and if required to be hospitalized, and all these 4,500 or 5,000 people are on including factories আপনি জানেন 6-7,000 লোক আছে, তার প্রত্যেকের সাথে আমার ফোন নাম্বার আমি দিচ্ছি, any problem you can directly call on, so that I can, by the grace of Allah, I'm very happy to say nothing bad so much reported, একজন দুইজন একটু একটু সমস্যা হয়েছিল, ওগুলো আমরা কোয়ারেন্টাইন করে আমরা ইয়ে করে আমরা ঠিক করতে পারছি। এটা ছিল আমার একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো সাপ্লাই চেইন মেইনটেইন। এখন দেখেন আমাদের র মেটেরিয়াল লবণ হয়তো বাংলাদেশ থেকে আমি খাই, কিন্তু আমার স্যাভলনের মেটেরিয়ালস তো আপনি জানেন তো, ক্লোরহেক্সাডিন বা সেক্ট্রিমাইড বা আপনার এগুলো সব বাইরে থেকে আমার আনতে হয়। যেসব কান্ট্রিতে আনতে হয় সেসব কান্ট্রি কিন্তু লকডাউন। এখন আমি আগে দেখেন 50 মেবি 5 লাখ 10 লাখ পিপল উড লাইক টু টেক স্যাভলনের রুটিন ম্যান। এখন কি 17 কোটি লোকের দরকার স্যার। হাউ আই রেসপন্ড টু দিস? আর আমার তো খুব খারাপ লাগে, কারণ মানুষের সবারই দরকার, আর আগে কিন্তু এটা 50 লাখ লোকের দরকার ছিল। তো হঠাৎ করে আমি হঠাৎ করে এই কিভাবে আমি এগুলোকে সাপ্লাই, যাই হোক আমার একটা যখন বিশ্বে যেরকম যখন শুরু হয়েছে তখন আমি কিছু আইডিয়া করতে পেরেছিলাম, দেয়ার হ্যাড বিন সার্টেন থিংস অলরেডি ব্রট ইন হিয়ার, তো এইগুলোকে তো সাপ্লাই করা আমরা করছি। এখন অনেক সময় তো এখন আবার ওইসব দেশগুলোতে এখন নানান শুরু হয়েছে, we have started bringing the products. I hope we can do it. Moreover, there had been মানে এটা সবারই সাপ্লাই ছিল দরকার, আমাদের আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ ভাইয়েরা যারা সম্মুখ সমরে আছেন, আমাদের যারা স্বাস্থ্য সুরক্ষায় আছেন, তারা সবাই এই একটা পরিস্থিতিতে আমাদের কিন্তু চলতেছি। এবং এখন আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে 3 মাস এসেছি, কিন্তু আমি তো দেখছি এটা যেটা মিজান ভাই বলে গেলেন, আমি ফরাদ ভাইয়ের কথা শোনার জন্য অপেক্ষায় আছি। এটা কিন্তু কন্টিনিউ হবে মনে হচ্ছে, এবং এখন তো বেশ একটা ব্যাড স্টেজে আছে। যদিও দেখেন এখন আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সরকারি বা কি করে, এখন দেখেন মানুষ তো অনেক লোক বসে আছে। আপনি কি মার্ক করেছেন, আপনারা সবাই মার্ক করেছেন যে এইবার যখন আমি আমার তো খুব কাজ নাই, বিশেষ করে টেলিভিশন অনেক দেখি, এই যে ঈদের সময় যখন জিজ্ঞেস করতেছে যে আপনি মাস্ক ছেড়ে কেন ঘুরতেছেন, আপনি কেন ঘুরেন, তো বলে যে আর কত বছর থাকবে, আর বলে যে এখন করোনা শেষ করলে করুক, না খেয়ে মরতে পারবে, এখন তো না খেয়ে মারবে, কিন্তু করোনা হয়ে পড়লেন আরো ভালো, ওরা এরকম ভালো। তারপরে দেখতেছে যে করোনাতে এই যে বললেন 80% করোনা এফেক্ট এখন যাবে, কাজেই এটা একটা খুব সংকট পয়েন্ট। মানুষজন আটকে গেছে, লকডাউন হয়ে গেছে, যদি বুঝতে পারতাম যে 1 মাস পরে সব ঠিক হয়ে যাবে, আরো 1 মাস না হয় জেল থাকবে, কিন্তু আমাদের তো কেউ বলতে পারে। কাজেই এই ক্ষেত্রে কিন্তু স্লোলি দি গভর্নমেন্ট রাইটলি সেড আপ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 31 থেকে 15 তারিখ পর্যন্ত সীমিত আকারে গভর্নমেন্ট অবজার্ভ করে। ডেফিনেটলি যে যদি খারাপ দিকে যায় এগেইন গভর্নমেন্ট, ভালো দিকে গেলে আর হবে না। তো আমরাও কিন্তু এটা আমি মনে করি ঠিক আছে, আমরা অফিসেও কিন্তু এরকম করেছিলাম যে আপনি ওয়ার্ক ফ্রম হোম, বিকজ এখন তো জুম আছে, তখন আপনার টেলিফোন আছে, যে টেলিফোন 50 জন এক্সপার্ট, সো ইউ ক্যান এন্টার দেয়ার উইথ দি কোড নাম্বার অ্যান্ড উই হ্যাভ বিন রানিং লাইক দ্যাট। তো এইটা এই করোনা কালে আমি কিছুদিন আগে একটা কাগজ লিখেছিলাম, যেটা মিজান ভাইও প্রশংসা করেছেন, তার একটা প্রবন্ধ দেখলাম যে টিকে থাকলে মুনাফা হবে। যে কথাটা আলিবাবার চিফ বলেছে যে আমরা এইবারে 2020 ইফ উই লিভ উই ক্যান সারভাইভ, আমাদের যে আমার জীবনটা বলছে এই যে আমার একটা বড় মুনাফা। দেখেন কিরকম ধরনের একটা খারাপ সময় যাচ্ছে, টিকে থাকলে মুনাফা হবে। এটা আগে আমি এক ওয়েবসাইটটা দিয়েছিলাম, বেঁচে থাকলে মুনাফা হবে। পরে দেখলাম যে বেচা, ওই যে বিজান ভাই বললো না যে বাঁচা না বাঁচা, এটা আমাদের কাজ না, ওইগুলো ডাক্তার নেই। আজকে আমি টিকে থাকা, টিকে থাকলে মুনাফা। আর যদি আমরা টিকে থাকি, আশা আপনার মন খারাপ করেন না, আপনার অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখন অ্যাড করলেও লাভ।
চাট বিক্রি করেন, those are very বাট নাও এই লবণ, আটা, ময়দা, সুজি, স্যাফলন এইসব জাতীয় প্রোডাক্টে মানুষ কিন্তু বাঁচুক। ইনশাআল্লাহ আমরা ঠিক আছে। আমার মনে হয় এই পর্যায়ে আমি ফরহাদ ভাইয়ের কথা শুনি। জি জি, আমি ফরাজ স্যারের কাছে যাচ্ছি। আমি আসলে আপনার এই কথাটা জাস্ট একটু সামারি করি। একটা খুব বড় অ্যাঙ্গেল আসলো ফর এভরিবডি হু ইজ রানিং বিজনেস অপারেশন বা কোম্পানিগুলো যারা চালাচ্ছেন। ফার্স্ট দ্যাট উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার পিপল। যারা কিনা সম্মুখ যোদ্ধা, যারা যাচ্ছে এদের পুরোপুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদেরকে একটা সেন্স অফ সিকিউরিটি দেওয়া যে আমরা আসলে তো বিজনেসে টিকে থাকতে পারবো যদি আমাদের এই পুরো লোকবল সবাই যদি সঞ্চালক যারা আছে তারা যদি সুস্থ থাকে, সবল থাকে, তারা যদি অকুতোভয় সামনে এগিয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বড় একটা ইনপুট আলমগীর স্যারের কাছ থেকে, যে আসলে উনি যখন ৬,০০০ মানুষ ওনার ব্যক্তিগত ফোন নাম্বার দেন, দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ফ্রম এ লিডার, ট্রু লিডার হু ইজ কমিটেড টু হিজ পিপল। তো এইটা আমার মনে হয় বড় টেক আউট। সেকেন্ড টেক আউট যেটা হচ্ছে যে আমি যখন ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্টলি আমি কথা বলি আমার, যেহেতু আমার বিজনেসের কারণে, ইন্ডিয়াতে কিন্তু ওরা বলছিল যে স্যার যেটা বলছেন যে করোনার জন্য অনেক দিন আটকে রাখলে এরপরে যেটা হবে ওরা দেবে এক্সপেক্টিং যে ফুড রায়ট হয়ে যেতে পারে। বিকজ আপনারা যাদের খাবার যদি না থাকে, তারা যদি আর্ন করতে না পারে, তাহলে তো ফুড রায়ট হবে। তো হাউ টু কন্ট্রোল দ্যাট? তো মানুষকে কিন্তু আসলে একটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে সীমিত আকারে কিন্তু রাখতেই হবে যাতে সবকিছু চালু থাকে। আরেকটা হচ্ছে যে স্যার, একটা আমি বুঝলাম আপনি যেটা বললেন যে আমাদের বেসিক প্রোডাক্টগুলি বাজারে সরবরাহ ঠিক রাখতে হবে, কিন্তু ফুড প্রোডাক্টে আরেকটা ট্রেন্ড যেটা দেখা গেছে যে আসলে আমাদের ডিফারেন্ট সেগমেন্ট ওয়াইজ মানুষজনের খাবার দাবারের একটা প্যাটার্ন থাকে। সবাইকে আমরা যদি বেসিক প্রোডাক্ট দিতে চাই তখন দেখা যাচ্ছে বড় লোকরাও গরিবদের যেটা বেসিক স্টেপল সেটাতে ভাগ বসাচ্ছে। রাদার যদি একটা সিস্টেমে মানে সবগুলো প্রোডাক্ট যদি একটা মোটামুটি সাপ্লাই চেইনটা এনশিওর করা যায়, সুপার মার্কেটে হোক, বড় প্রিমিয়াম আউটলেটে হোক, তাহলে যার যেটা পছন্দ, যার যেরকম ইনকাম, সেটা ধরে ধরে আসলে মানুষ সেটা কনজিউম করতে পারবে এবং বৃহৎ জনগোষ্ঠীর যেটা দরকার সেটা আসলে একটু সিকিউর থাকবে। কারণ সাপ্লাই চেইনটা গ্লোবাল ইস্যু। আর এবার আমার শ্রদ্ধা ছিল ফরহাদ স্যারের কাছে। স্যার আপনাকে আমি মানে আইবিএর সময়কার তো একটা ইয়ে ছিল, কিন্তু গত 12 বছর যদি আমি বলি স্পেশালি সিন্স দ্য টাইম উই স্টার্টেড মার্কেটিং সোসাইটি এবং আপনার ব্র্যান্ড ফোরামের মাধ্যমে এবং আপনার সাথে যখন ইন্টারন্যাশনাল সেমিনারগুলি যতগুলিতে যাচ্ছি বা আপনাকে শুনছি, আপনি বারবার কিন্তু একটা কথা সবাইকে মনে করিয়ে দিতেন আমাদের প্রতিটা কিনোটে, আপনার প্রতিটা লেকচারে, যে প্ল্যানেট, মাদার নেচার, রেসপন্সিবল মার্কেটিং, doing business without being responsible to the planet around you, planet where we live in. এটা করলে কিন্তু point we will have to be. স্যার answer is বলেন না, ওই ইনোভেশনের কথা বেশি বলে, এটা তো বাদ করছে ইনোভেশন। বনাম তো ইনোভেশন নিয়ে আর তারপর ইনোভেশন ইনোভেশন উনি সবসময় ইনোভেশন আসবো স্যার। তো প্রথম হচ্ছে স্যার আমাদের আজকের এই প্যান্ডেমিক যেটা দেখছেন, একটা তো হচ্ছে ভাইরাস বুঝলাম, বাট ইউ সি যে আমাদের আসলে ইরেসপন্সিবল বিহেভিয়ার এটার পিছনে কিছুটা কারণ সারা পৃথিবীব্যাপী। আপনি কিভাবে করে জিনিসটা দেখছেন এবং এইখান থেকে আসলে how do you see the changing role of marketing, changing role of marketers to take us forward? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু প্রথমে নিসার যে কথাটা বলেছিল সেটা আমাদের সবাইকে রিমাইন্ড করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন বুঝছি যে আমরা একটা নিউ নর্মালে আছি। তার মানে হচ্ছে নর্মালটা কোন দিন আসবে না, এইটা প্রথমে মানুষকে বুঝতে হবে এবং সেটাকে উপলব্ধি করে এগিয়ে দিতে হবে যে আমরা আগের সিচুয়েশনে কোনো দিন আসবো না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যে ধরনের রোগ এখন দেখছি এটা কিন্তু ভিন্ন ধরনের একটা রোগ। সেটার কারণটা কি? সেটা হচ্ছে আমি যে রোগী আমি তাই না, এবং আমি যখন হাঁটছি রাস্তায় আমার থেকে দাঁড়িয়ে আছে তাকে যদি আমার দ্বারা যে এফেক্ট হবে না এমনও এই যে একটা ম্যাজিক্যালি আমাদের প্রত্যেককে একটা জায়গায়
দ্বিতীয়ত আরেকটা ব্যাপার খুবই ক্লিয়ারলি জানতে বলবো যে 3 বছর পর আমরা একটা ছোট একটা রেজাল্ট পেয়ে যাব, একটা পেয়ে যাব, একটা ওষুধ যেটা আমাদেরকে কিউর করে ফেলবে, অথবা তবে এটা আবার আমাদেরকে ইনজেক্ট করতে বছর পর একটা ছোট একটা এক্সাম্পল দিই। আমাদের আমি প্রায় টেলিভিশনে খুবই লোকজন বলছে যে টেস্ট হচ্ছে, যদি আজকে প্রত্যেক দিন যদি আমি 1,00,000টা টেস্ট করি, তাও বাংলাদেশের 17 কোটি জনগণকে আমার টেস্ট করতে এবং এই উপলব্ধি না করলে কিন্তু আমরা অসম্ভব। সো দেয়ারফর প্রথম কথা, আমরা একটা নিউ নর্মালে আছি। এখন এই নিউ নর্মালের মধ্যে আরেকটা ব্যাপার যেটা মনে রাখতে হবে যে আমাদের মার্কেটারের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে planet where we live in, এটা করলে কিন্তু point we will have to pay. স্যার বিধান স্যার কিছু বললেন? না, ওই ইনোভেশনের কথা বেশি বলে, এটা তো বাদ করছে। ইনোভেশন করার তো ইনোভেশন নেই। আর তারপর ইনোভেশন ইনোভেশন উনি সবসময় হ্যাঁ, ইনোভেশন আসবো স্যার। তো প্রথম হচ্ছে স্যার আমাদের আজকের এই প্যান্ডেমিক যেটা দেখছেন, আমাদের আমি প্রায় টেলিভিশনে খুবই লোকজন বলছে যে টেস্ট কম হচ্ছে। যদি আজকে প্রত্যেক দিন যদি আমি 1,00,000টা টেস্ট যদি করি, তাও বাংলাদেশের 17 কোটি জনগণকে আমার টেস্ট করতে 4.5 বছর লেগে উপলব্ধি করতে হবে। এবং এই উপলব্ধি না করলে কিন্তু আমরা অসম্ভব ঘুরবো। সো দেয়ারফর প্রথম কথা, আমরা একটা নিউ নর্মালে আছি। এখন এই নিউ নর্মালের মধ্যে আরেকটা ব্যাপার যেটা মনে রাখতে হবে যে আমাদের মার্কেটারের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে একটাই, ডিমান্ড ম্যানেজমেন্ট। একমাত্র আমরাই ডিমান্ড ম্যানেজমেন্ট করি। বাকিরা কিন্তু যারা আছে, ওটা এইচআর বলেন, ফাইন্যান্স বলেন, প্রোডাকশন বলেন, ওরা কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ওরা সাপ্লাই ম্যানেজমেন্টে আছে, আর আমরা ডিমান্ড ম্যানেজমেন্টে আছি। এই ডিমান্ড ম্যানেজমেন্টটা কোথায় হচ্ছে? ডিমান্ড ম্যানেজমেন্ট হচ্ছে মূলত আমার কনজিউমার বলি, কাস্টমার বলি, সবাইকে স্যাটিসফাইড রাখা। কি প্রেক্ষাপটে আমাকে স্যাটিসফাইড রাখতে হবে? বিষয় তার নিড গুলাকে স্যাটিসফাইড। নিড মানে কি? আমরা ফিজিওলজিক্যাল নিড, অমুক নিড, তমুক নিড, ওইটাই, এর বাইরে কিছুই নাই। সো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানসিকভাবে, ফিজিক্যাল ভাবে একে কাজ করে যেতে হবে। আমরা মনে করতে হবে আমাদেরকে যে উপায় নেই। তাহলে চেঞ্জটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিগুলোর মধ্যে চেঞ্জ আনতে হবে। আর সাথে একটা কথা বলছিল যে আমি সবসময় প্ল্যানেটের পার্সপেক্টিভ বলি। একটু আগে আরেকটা আলমগীর ভাই একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছে, পিপল ডাইমেনশনটা কিন্তু এখন আমাদেরকে নতুন করে ডিফাইন করতে হবে। আমার কাছে এখন কোভিড সিচুয়েশনে পিপল মানে তিনটা জিনিসের খেয়াল রাখা। একটা হচ্ছে আমার ইন্টারনাল পিপল, দ্বিতীয়ত হচ্ছে আমার যারা খালি সাপ্লাই চেন না, আমার পুরো ভ্যালুয়েশনের সাথে যারা যারা আছে স্টেক হোল্ডার্স, ওই পিপলরা, আর থার্ড হচ্ছে আমার কাস্টমার। এই তিনটাকে কীভাবে দেখতে হবে ট্যাক্সেশনটা, আরেকটা হচ্ছে তাদের ওয়েলফেয়ার। আমি যদি ওদের ওয়েলফেয়ার না যাই তাহলে কিন্তু আমি ভুল করে দেবো। তার মানে আমার মার্কেটিং টুলসের আশরাফ, ইউ রিমেম্বার গতকাল তুমি একটা খুবই সেটা হলো প্রত্যেকটা কোম্পানি যখন একটা প্রমোশন করছে, সে কিন্তু দেখাচ্ছে কিভাবে সেই প্রোডাক্টের সাথে প্রোটেকশনটা রিলেটেড। জি আগে আমি বলি, আমরা আগে এইভাবে বলি, এখন কথা বলছি। আলমগীর ভাই খুবই ভালো করে বলছিল যে আমি কোয়ালিটি, কারণ কোয়ালিটির ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। কোয়ালিটি মানে কন্টেন্ট অফ দ্য না, আমার সেই মানুষ যে আছে, আমার সে কর্মচারী হোক আর আমার যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকে আমি কিভাবে বেটার একটা লাইফ দিতে পারছি, সেটা হচ্ছে ব্যাখ্যাটা। এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমি বলছি ইন্টারনাল কাস্টমার, আমি কেন বলছি internal customer must be willing to do what my ultimate consumer wants. এবং সেভাবে আমাকে তাকে ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ কেন বলছি? যদিও আমরা চাকরি হারিয়ে ফেলছি, কিন্তু নতুন জিনিস তো শেখাচ্ছে। এখন আমরা কথা বলছি, আমি আর মিজান, ইভেন আলমগীর ভাই, আমরা টেলিভিশনে গিয়ে আমরা একসাথে বসে গল্প করেছি, একই ঘটনা টেলিভিশনে ঘটিয়েছি, বাড়িতে বসে করছি। সো মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে, নিডটা কি চেঞ্জ হয়েছে না? নিডটা চেঞ্জ হয়নি, আমার অ্যাপ্রোচটা চেঞ্জ হচ্ছে না, তা হয়নি। তো মানুষের প্রত্যেকটা জিনিস লাগবে, আজকে না হলেও কালকে লাগবে।
আদানি ভাইরা ফ্যামিলি প্যাকস লোন করে। এখন আমার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, জিডিপি কমবে, পারচেজিং পাওয়ার গ্লোবালি কমে যাবে, কারণ আমার প্যাকেজিং এর নতুন নতুন একটা কিছু আনতেই হবে। লেট আস নট ফরগেট স্যাশেটাও আদানি ভাইয়ের হাত দিয়ে এসেছিল পারচেজিং পাওয়ার। সো প্যাকেজিং এ আমার অটোমেটিক্যালি নতুনত্ব কিছু একটা এসে যাবে। আমরা আরেকটা বলি যে প্রোডাক্টিভিটি, যেটা বলছিল যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আমি বিশ্বাস করি গার্মেন্টস বন্ধ হবে না, কারণটাকে মানুষের কাপড় পরতেই হবে। কাপড় যদি পরতে থাকে, গার্মেন্টসের মধ্যে একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? হয়তোবা রোবটস এসে যাবে। সো রোবটস এসে গেলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে, হয়তোবা তখন কি হবে, তখন আমার প্রাইসটা অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে আমি এফিসিয়েন্ট প্রাইস দিচ্ছি টু মাই কাস্টমার। সো কাস্টমারকে এফিসিয়েন্ট প্রাইস দেওয়ার জন্য আমার প্রোডাক্টিভিটি যদি আমি পারফেক্ট করতে পারি, মানে কস্টটা যদি কমাতে পারি, আমি প্রাইসও কাজে লাগাতে পারবো। সো আমাদেরকে চিন্তা করতে হবে সেভাবে, পারচেজিং পাওয়ার কমে গেছে, আমার প্রাইস কম কি হবে? প্রাইস একমাত্র কমাতে পারবো যদি কস্টটাকে কমাই। কস্ট কমাতে গেলে যা যা করার তা করতে হবে। সো একদিকে আমার ইন্টারনাল পিপল যাদের আনএমপ্লয়েড হয়ে গেছে ওদেরকে ট্রেন আপ করা, নতুন জায়গায় নিয়ে চলে যাওয়া এবং তাদেরকে এমপ্লয় করা। একটা এক্সাম্পল দিই, আমি জানি সবাই এখানে জানে কাজী আইটি। কাজী আইটি কি করে? কাজী আইটি এখানে বাংলাদেশে বসে আমেরিকার বাড়ি বানাবার জন্য ডিজাইন থেকে শুরু করে যা যা আছে, ইভেন ইন্টারনাল স্ক্যানিং করে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সুপারভাইজ করে, এখানে বসে সুপারভাইজ করছে। সো এখন বাড়ি বানানো তো বন্ধ হবে না, কিন্তু বাড়ি বানানোর সুপারভিশনের পন্থাটা বন্ধ হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। সেটা চেঞ্জ করতে চেঞ্জটা কীভাবে আসবে? প্রত্যেকটা অ্যাক্টিভিটি টেকনোলজি ইজ রিয়েলি হেল্পিং আস টু ডু সার্টেন থিংস ইন আ মোর এফিশিয়েন্ট ওয়ে। সেই টেকনোলজি কীভাবে কাজে লাগাবো সেভাবে চিন্তা করে বের করতে হবে। প্ল্যানেটের কথা যেটা বলছিলেন, প্ল্যানেটের কথাটা কেন ইম্পর্টেন্ট? প্ল্যানেটের কথাটা এখন আমাদের সবাই আমরা জানি যে আমাদের সমুদ্র দলটা এসে গেছে, পিঙ্ক হয়ে লাল হয়ে গেছে আমাদের সমুদ্রটা, ক্যাঙ্গারু এসে গেছে শহরে অস্ট্রেলিয়ার ভেতরে। সো এই যে ন্যাচারাল প্রসেসটা, এই ন্যাচারাল প্রসেস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে উই ক্যানট কিপ আওয়ার সেলফ ইন আওয়ার হোমস। সেটা করতে পারবো, আমাদেরকে বের হয়ে আসতেই হবে, কিন্তু উইথ আ ডিফারেন্ট অ্যাক্টিভিটি, উইথ আ ডিফারেন্ট সর্ট অফ এ নর্ম। আমার ক্লাসে যাওয়ার জন্য এখন ভিন্নতা, একটা ভিন্ন একটা পন্থা একটা অবলম্বন করতে হবে। আমি বসে থাকলে হবে না, বসে থাকলে সম্ভব। যদি আমি সেই প্রোটেকশনটা না নিই, আরেকটা অনেকে বলছে যে আমরা কি এখন লোকালাইজড হয়ে গেলাম নাকি, এক্সপোর্ট মার্কেট বন্ধ হয়ে যাবে। দ্যাট উইল অলসো নেভার হ্যাপেন। কেন? প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ তৈরি করতে পারবে না। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথায় স্পেশালাইজ করব। গ্রামের মধ্যে আছে, আমি মনে করি যেটাকে আমাদেরকে রিথিঙ্ক করলে আমরা যেতে পারবো। ইভেন কনজিউমার গুডস, কনজিউমার যেটা বললাম যে মেক এ মোর এফিশিয়েন্ট, ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, দেখি যে আমরা ভালো করতে পারছি নাকি। আমার জানা মতে স্বপ্ন এশিয়ার আরেকটা হ্যান্ডেল, স্বপ্নতে তারা লোক রিক্রুট করে চাইছে। সো ওইখানে তো চাকরি বেড়েছে, কবে এমন অনেক জায়গা আছে যেখানে চাকরি বেড়েছে, সেখানে আমরা একটু কনসেন্ট্রেট করে দেখি যে কী হবে অনলাইন এডুকেশন হতে বাধ্য। সো অনলাইন এডুকেশন যদি হতে বাধ্য হয়, কটা অনলাইন প্ল্যাটফর্ম আমার দরকার, অবশ্যই সরকার, এবং সেটা আমাদেরকে ওই জায়গায় আমাদের আর অপরচুনিটি রয়ে গেছে। সেখানে 10 মিনিট স্কুল থেকে শুরু করে 3 ঘন্টার স্কুল পর্যন্ত আমাকে ম্যানেজ করতে হবে। শিক্ষকদের রেকর্ড ম্যানেজ করার সেটা করতে হবে, পরীক্ষা ঠিক মতো করতে হবে। আমার পয়েন্টটা যেটা হচ্ছে, আমি পার্সোনালি মনে করি মানুষ আমরা এই পেয়ে যাবো ইনোভেশন জায়গায় যেখানে আমাদের করতেই হবে, প্রসেস ইনোভেশন, প্রোডাক্ট ইনোভেশন, এবং প্রত্যেকটা মার্কেটিং অ্যাক্টিভিটি আরও আমার চ্যালেঞ্জ। আমাদের টিচার্সদের রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেছে, অসম্ভবভাবে বেড়ে গেছে। আরেকটা জায়গা যেটা বারবার আমাকে প্রশ্ন করা হয় এবং আমি কোনো উত্তর দিতে চাই, যে এসএমই সেক্টর মার খাচ্ছে, খুব বাজেভাবে মার খাচ্ছে, ওরা কি বন্ধ হয়ে যাবে? একটা প্রশ্ন। ইট ইজ এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যে আমার এসএমই সেক্টর কি বন্ধ হয়ে যাবে? আমার উত্তরটা হচ্ছে, এখন যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলি যেভাবে কাজ করে, স্মল বিজনেস দ্বারা হচ্ছে। যখন আমার কস্ট কার্টেল করতে হয়, তখন স্মল বিজনেস আমার কস্ট কার্টেলমেন্ট অনেক ক্ষেত্রে হয়। স্মল বিজনেস গিভস আস চিপার প্রোডাক্ট দেন লার্জার কোম্পানি।
সব টপ অফ দ্য পিরামিডে না কনসেন্ট্রেট করে মনে রাখবেন যে আমরা এখন পুরো গ্লোবালি কিন্তু ইনকাম কমেছে, আরো কমবে। আমি রিমাইন্ড করতে চাই আমাদের প্রত্যেকে আবার, মনে আছে লাস্ট ফাইন্যান্সিয়াল যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতো, তখন কি আমরা এফেক্টেড হয়েছিলাম? উত্তর হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে তখন আমাদের গার্মেন্টস সেক্টর লোয়ার এন্ডের জন্য তৈরি হতো এবং সেটা ডিমান্ড তৈরি হয়ে গেছে, লিকুইড উপরগুলোও নিচের দিকে এসে কেনা শুরু করে। সো ইভেন গ্লোবালি চিন্তা করতে যে কি চলবে কি চলবে না, যাবে আর একটু ক্লাসিক্যাল করে রাখবে, এফিসিয়েন্ট তৈরি করা যেতে পারে। তিনি একটু প্রোটেক্ট করা ব্যাপার খুব হারানো উচিত। লেট আস নট লুজ হোপ, রিথিঙ্ক করি, রিমডেল এবং সবাই এখন কাজ করে। ভ্যালু চেনকে এখন প্লিজ আইসোলেট করবেন না, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে। ভ্যালু চেনের প্রত্যেকটা পার্টনার আপনাদের জন্য এখন অসম্ভব ইম্পর্টেন্ট। এখন আরো ইন্টিগ্রেট করেন। বাড়িতে আইসোলেট হয়েছে বলে ওইখানেও আইসোলেট করবেন না। ব্যবসা ইন্টিগ্রেশনটা এখন অসম্ভব প্রয়োজন। ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চেঞ্জ হবে। আশা তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তোমার লাইন করতে চাই আমাদের প্রত্যেকে আবার, মনে আছে লাস্ট ফাইন্যান্সিয়াল যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতো, তখন কি আমরা এফেক্টেড হয়েছিলাম? উত্তর হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে তখন আমাদের গার্মেন্টস সেক্টর লোয়ার এন্ডের জন্য তৈরি হতো এবং সেটা ডিমান্ড তৈরি হয়ে গেছে, লিকুইড উপরগুলোও নিচের দিকে এসে কেনা শুরু করে। সো ইভেন গ্লোবালি চিন্তা করতে যে কি চলবে কি চলবে না, আর একটু ক্লাসিক্যাল করে রাখবে, এফিসিয়েন্ট তৈরি করা যেতে পারে। তিনি একটু প্রোটেক্ট করা ব্যাপার খুব হারানো উচিত। লেট আস নট লুজ হোপ, রিথিঙ্ক করি, রিমডেল এবং সবাই এখন কাজ করে। ভ্যালু চেনকে এখন প্লিজ আইসোলেট করবেন না, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে। ভ্যালু চেনের প্রত্যেকটা পার্টনার আপনাদের জন্য এখন অসম্ভব ইম্পর্টেন্ট। এখন আরো ইন্টিগ্রেট করেন। বাড়িতে আইসোলেট হয়েছে বলে ওইখানেও আইসোলেট করবেন না। ব্যবসা ইন্টিগ্রেশনটা এখন অসম্ভব প্রয়োজন। ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চেঞ্জ হবে। আশা তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তোমার ব্যবসা ইনশাল্লাহ। না স্যার, আমি তো আপনাদের ছাত্র, আমি সৈয়দ আলমগীর স্যারের শিষ্য। তো আমার তো ন্যাচারাল বিল্টিনই হচ্ছে আমি অপটিমিস্টিক। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা যেভাবে করে এগিয়েছি, আমি ব্যক্তিগতভাবে এত বেশি দুশ্চিন্তার মধ্যে নাই, কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কৌশল কি নিয়ে এগিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করছি। আমি বেশ কিছু প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আসলে। একটা তো ফার্স্ট রাউন্ড অফ ডিসকাশন হলো, আমি যদি কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে পিক করতে পারি। আপনি যদি এই মুহূর্তে একটা কাজ করলেন যে এসএমই, কয়েকটা কোশ্চেন আসছে যে অনেকগুলি সলিউশনই আমরা খালি লার্জ কোম্পানি কনটেক্সটে আমরা জানি, মানে শুনি সবার কাছ থেকে, কিন্তু মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজ এদের জন্য এই মুহূর্তে সাজেশনটা কি হবে? আপনারা যদি কেউ একজন বলেন এটা কি, আমার মনে হয় মিজান স্যার যদি বলেন, আপনি সংকটের কথা যেহেতু বলেছেন, মিজান স্যার যদি একটু কাইন্ডলি বলেন যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য আপনারা আসলে সাজেশনটা কি হবে। এবং এটার সাথে আরেকটা সম্পূর্ণ প্রশ্ন ছিল, নতুন কোনো উদ্যোগ নেওয়া এই মুহূর্তে উচিত হবে কিনা? ওকে, প্রথমে আমি আমার পড়ার যেখানে যে কয়টা পয়েন্ট বলছি এগুলো একটু জাস্ট ওর সাথে যোগ করে আমি আসবো এসএমই ব্যাপারটায়। আসলে আলমির ভাইকেও বলি, স্টেক হোল্ডার, মানে স্টেক হোল্ডার আমি বাংলা করছিলাম যাদের যায় আসে। একটা হলো স্টক হোল্ডার, দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। আর স্টেক হোল্ডার মানে আই হ্যাভ নো স্টেক অন ইট, মানে এতে আমার কিছু যায় আসে না, ওটার থেকে আমি বাংলা করছিলাম। স্টেক হোল্ডারের বাংলা হচ্ছে যাদের, তো যাদের যায় আসে অল দ্য পিপল। কাদের যায় আসে এই এসিআই বন্ধ হয়ে গেলে বা এসিআই লবণ উৎপাদন বন্ধ হলে কাদের যায় আসে? আপ টু কাস্টমার থেকে আরম্ভ করে একবারে সৈয়দ আলমগীর পর্যন্ত পুরো এই অল দ্য স্টেক হোল্ডার। সবাই সাথে ইউ হ্যাভ টু মেক এ সিরিয়াস কানেক্টিভিটি ডেভেলপ করা, এটা অবশ্যই করতে হবে। আর একটা হচ্ছে যেটা আমাদের ব্র্যান্ড ইমেজ যেগুলো আমরা বিজ্ঞাপনে দেখাই বা ক্রিয়েট করার চেষ্টা করি, এসছে যেটা যথার্থই বলছে ফরহাদ, পারফরমেন্স যেটা এটা বেশি করে শুরু করতে হবে। কোয়ালিটির তো কোয়ালিটির অনেকগুলো 8-10টা পয়েন্ট থাকে, এর মধ্যে একটা হচ্ছে পারফরমেন্স কোয়ালিটি, অর্থাৎ জিনিসটা যেই কাজ করার জন্য সেই কাজটা ঠিক মতো করে কিনা। মানে ডিএসএলআই দিয়ে আপনি অনেক কাজ করেন, ডিএসএলআই দিয়ে আপনি কখনো কান কুসান, কখনো এটা সেটা অনেক কাজ করেন, কিন্তু ডিএসএলআই জলে কিনা, দিস ইজ দ্য পারফরমেন্স কোয়ালিটি। তো ইউ হ্যাভ টু শো দ্যাট। আমরা যখনই প্রোডাক্টের কথা বলি,
প্রোডাক্টের অনেক সংজ্ঞা বিভিন্ন বইয়ে আছে। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, প্রোডাক্ট ইজ এ সলিউশন অফ কাস্টমার্স প্রবলেম। সো হোয়াট ইজ এ মশারি? হোয়াট ইজ এ মশারি? তো মশারির আনসার কি হবে? হোয়াট ইজ এ মশারি? তো এটা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এটা জবাব দিবে। স্টুডেন্ট অফ মার্কেটিং এর জবাব হচ্ছে মশারি ইজ এ সলিউশন অফ মশার কামড়ে নেওয়াজ। সো আপনি ইয়েস, এই যে হোয়াট ইজ ইঁদুর মারার কল? ইঁদুর মারার কল ইজ এ সলিউশন অফ ইঁদুরের উপদ্রব। অর্থাৎ আপনাকে ইউ হ্যাভ টু go to the মানে প্রবলেম, and if you study the problem and you will be find out মানে আপনি ইজিলি কিছু সলিউশন নতুন বের করে আনবেন, যেটা হয়তো সাশ্রয়ী হবে, যেটা পড়া করলে আমাদের কাস্টমারদের আয় কমে যাবে। আর আয় কমে না গেলেও, অনেকের আয় কমে না গেলেও ভবিষ্যতে খারাপ সময় আসতে পারে, সেই জন্য তারা কিন্তু এখন আর ওইভাবে ল্যাভিশলি যেটা খরচ করা সেটা করবে। সেভিংস মাইন্ডেড জি। তাহলে আমাদেরকে উই হ্যাভ থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম, নট দ্য সলিউশন। সলিউশন অসংখ্য আছে। মেবি এক পর্যায়ে হয়তো স্যাভলন, লিকুইড স্যাভলন, স্যানিটাইজার এটার ব্যবহার করার সামর্থ্য যখন অনেকে থাকবে না, ইন দ্যাট কেস তাদের তো হাত ধোয়া লাগবে। তো সেটার জন্য আপনি চিন্তা করতে হবে এখন থেকে যে হোয়াট আই ক্যান অফার। যে আমার কাস্টমার যখন আমি আমার লেখার মধ্যে বলছিলাম, আপনি টুথপেস্ট তৈরি করেন, তো টুথপেস্টের উপরে যে হার্ড যে কাগজের যে কাভারটা, ওটা 8 টাকা পর্যন্ত, 9 টাকা 10 টাকা পর্যন্ত খরচ করি হার্ড কাভার। তো ওটা তো কেউ বাজার থেকে এনে ওয়াশরুমে হতো না, এটা বাইরে ফেলে। অতএব এটা বাদ দেন। শুধু টিউব বিক্রি করলে আপনি টুথপেস্টের দাম 10 টাকা কমে আসবে। আপনাকে কে বলছে কম দামে যদি টুথপেস্টের লাভ কম হবে? এটা তো কেউ বলে না। হোয়াট ইউ ওয়ান্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসেন আপনি আমাদের এস্টিমেট। সবচেয়ে ছোট এস্টিমেট হচ্ছে আমাদের যে মনে যে রেস্টুরেন্ট গুলো আছে, এর চেয়ে আরো ছোটও আছে, কিন্তু একটা উদাহরণ দিলাম। তো এদের জন্য আমি আর আগে একটা আর্টিকেলে লিখছিলাম থ্রো এ মার্কেটিং। এখন তো অনলাইন মার্কেটিং, বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার মার্কেটিং, ডোর টু ডোর মার্কেটিং, এগুলো অনেক পুরানো মার্কেটিং। ইংল্যান্ডে অনেক রেস্টুরেন্টের মধ্যে দরজা বন্ধ হয়ে গেছে, কারণ স্বাস্থ্যবিধি মেনে আপনি রেস্টুরেন্ট চালাতে পারবেন না। ওখানে রেস্টুরেন্টে যে কটা বসার জায়গা আছে, আসন আছে, সেই এর যদি আপনি 1/3 করেন, তাহলে লোক দিয়ে এটা চালাতে পারবেন। ফর এক্সাম্পল আমাদের বিরিয়ানির দোকানগুলো আছে, মোড়ে মোড়ে যে বিরিয়ানির দোকান আছে, বা আরো বড় যে স্টার বিরিয়ানি হাউস যেটা আছে, ওদের জন্য আমি সুপারিশ করছি ওদের দরজা বন্ধ হয়ে যাবে। দরজা সব বন্ধ, শুধু একটা জানালা বা খিড়কি রাখা হবে, যেটা রাস্তার পাশে থাকবে। লোকেরা আগের থেকেই অর্ডার দিয়ে পেমেন্ট করে দিবে, আর আসলে পরে তার প্যাকেটটা থ্রো হয়, ওটার নাম দিতে থ্রো হয়, পিকে মেরে দিয়ে দাও। এই মার্কেটিং এ, কারণ আপনি এখন আর ওই দোকানের, অবশ্যই মানুষের খাওয়া, বাইরের খাওয়ার এগুলো ডিমান্ড হয়তো থাকবে, কিন্তু আগে যেভাবে বসে বসে আড্ডা মেরে বা খাওয়াকে একটা বিনোদন হিসেবে নিয়ে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে বসে বসে আবার খেত, এটা দিতে এটা আসতে আরো অনেক সময় লাগবে। এটা সারা পৃথিবীতে আর এটা আর আদৌ আসবে কিনা, কারণ আমরা গত 90 দিনে যেভাবে অভ্যস্ত হচ্ছি, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমার মনে হয় এটার ভালো দিকও আছে, যে আমরা এই জিনিসগুলো অনেক সময় ওইভাবে খেয়াল করতে পারতাম না। এখন যে সবাই ঘরে মিলে মিশে একসাথে খাওয়া, একসাথে বসা, এটা যে অভ্যাস এসছে, ওরা আরো বেশি ভালো বলতে পারবে। 40 দিন কোনো কাজ করলে লাগে এটা হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন আমাদের অনেকেই এই পথে ঘাটে এখানে সেখানে যা পাইতাম নিজে খেয়ে দিতাম, যেটা রেস্টুরেন্টে বন্ধু বান্ধব, এটা এখন মানুষ মনে করবে এটা আমি বাড়িতে নিয়ে খাবো। সেই জন্য আমি বলছি একটা কথা বললাম, আপনাকে যেটা করতে হবে, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার। কাস্টমার যে পরিবর্তন হচ্ছে, মানুষ এখন বেশি করে বাড়িতে সময় কাটাচ্ছে। তো বাড়িতে সময় কাটালে কি হয়? দেখেন আমার বাসায় অনেক ধরনের সমস্যা ছিল, এই কলের সমস্যা, পানির ফিল্টারের পানি ঠিক মতো পড়ে না, তারপরে এক জায়গায় দরজা ফাঁকা হয়ে থাকে, বাতাস আসে, এগুলো কখনোই আমি মনোযোগ দিই। তো এখন বাড়িতে থাকার কারণে ছোট ছোট যে সমস্যাগুলো আছে ফ্যামিলি, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো আমি নিজে যখন দেখলাম, তাহলে কি হবে, এখন এইগুলো দ্রুত মানুষ এখন রিপেয়ার করবে, মেরামত করবে, মেনটেনেন্স করবে। এই যে আমাদের মেনটেনেন্স বা যে তাদেরকে আমরা বলি, এদের নাম দিচ্ছি আমরা ইন্টেরিয়ার ডেকোরেটর হাউস, এগুলো এসএমই বিজনেস। ইন্টেরিয়ার ডেকোরেটর, এদের ডিমান্ড, এদের মার্কেট কিন্তু বাড়বে, কারণ বাড়িতে এখন আমি গত 90 দিন 62 দিন বাড়ি থেকে দেখছি যে আমার রান্নাঘর যেভাবে সাজানো হয়েছে, কারণ রান্না কাজে হেল্প করতে হয়, তো সেখানে আমি কাজ করতে গিয়ে দেখছি যে এটা আরো অন্যভাবে সাজাইলে কাজগুলো আরো অনেক সহজভাবে করা যাবে। অতএব দের উপরে ডিমান্ড ফর চেঞ্জেস,
আমার বাড়িতে আমাদের রান্নাঘরে আমাদের বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো করতে হবে, এই জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের যারা কাজ করে তারা হয়তো একসময় খালি বড় বড় ডিজাইন এটা সেটা ভাবতো, এখন এই টুকটাক কাজের জন্য কিন্তু মানুষ ইয়ে লাগবে। তারপরে আপনার হাউসহোল্ড যেগুলাকে আমরা বলি ওভেন, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, এগুলো অনেক কিছু আছে যেগুলো ডিমান্ড বাড়বে। যেমন আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে যেগুলো তারা অনেক কিছু বানানোর চেষ্টা করতেছে, এটা তো এসএমই হবে না, মিডিয়াম সাইজ বিজনেস যেগুলো আছে, ওয়ালটন, মিনিস্টার, এগুলা এরা অনেক কিছু হেলথ রিলেটেড কিছু আইটেম বানানোর চেষ্টা করতেছে। একই সাথে সাথে কিন্তু এগুলোর প্রচুর ডিমান্ড হবে আমাদের রান্না বান্নার কাজে সহায়তাকারী যে যন্ত্রপাতি গুলো লাগে, ওভেন থেকে আরম্ভ করে ইভেন খুব সংক্ষেপে রান্না করা এবং রান্নার রেসিপি অনলাইনে ছেড়ে বিক্রি করা, অথবা কেউ রান্না করতেছে সে রান্নাঘরেই অটোমেটিক সে নির্দেশনাগুলি পাওয়া, অনেক ধরনের অফুরন্ত সুযোগও কিন্তু আসছে। আপনি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রেও দেখবেন মানুষ এখন মোর হেলথ কনসিয়াস হবে স্বাভাবিকভাবে, তো ব্যায়াম এগুলো করতে চাইবে, কিন্তু ব্যায়াম করার জন্য আবার সোশ্যাল ডিস্টেন্সের জন্য জিম যেগুলো ছিল বড় বড়, এগুলো খুব বেশি কমবে না। সেই জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড সাম ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে মানুষ ঘরে ব্যায়াম করার, দৌড়ানো, এগুলো আগে বেশি চলছিল না। এগুলো কিন্তু আপনি এই দোকানপাট খুললে দেখবেন যে সবাই এগুলো কেনা শুরু করছে। আগে রাস্তায় ঘুরে যে মানুষ ডায়াবেটিস হাঁটাহাঁটি করতো, এটা কমে আসবে, কমে থাকলে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ইনস্ট্রুমেন্ট গুলো কমবে। তারপরে আপনার ফরাত তো বলবো ভার্চুয়াল ক্লাসরুম, তারপরে আমাদের অনলাইন এডুকেশন, অনলাইন অপরন্ত কিন্তু নতুন নতুন সুযোগ কিন্তু আসবে। আর আপনি যেটা হবে আমাদের আসলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসবে। আমাদের ফুড হ্যাবিট যেটা আছে, অর ফুড অয়েল, এর মধ্যে যখন পরিবর্তন হবে তাহলে ফ্রেশ ভেজিটেবলস অথবা ফ্রেশ খাবার, জেনারিক খাবার, তারপরে এগুলো, তারপরে যেহেতু মানুষ প্রতিদিন বাজারে যেতে পারবে না বা বাজারে বেরোবে অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে সেমি কুক ফুড অথবা যেটাকে বলা হয় কাঁচা আনলেও সেটা সংরক্ষণের জন্য যেটাকে বলি ফ্রিজার, এগুলোর ডিমান্ড কিন্তু বাড়বে। আর আপনি সার্ভিস ইন্ডাস্ট্রি কন্ট্রাক্ট লেস যেগুলো যেমন টেলিমেডিসিন যেগুলো হয়, যারা টেলিমেডিসিন কাজ অনেকগুলো কাজ করে, তারপরে আমাদের রিমোট ব্যাংকিং ট্যাঙ্কিং যেগুলো আছে এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলোর ইতিমধ্যে বেড়ে গেছে। আপনি বিকাশে অথবা যেটাকে বলি নগদ লেনদেন যেভাবে হতো, এর এটা 20 গুণ 30 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এর বাইরে আমাদের যেখানে হয় অফিসে কস্ট রিডাকশন করে ইকুইপমেন্ট গুলো, অথবা আমরা এসিআই তে এখন যেভাবে অফিস যেভাবে করে সবাই একটা করে ছোট ছোট কিওস্ক কিন্তু সবাই দেখতে পাচ্ছে, মাথাটা দেখা যাচ্ছে, এরকম অফিস হয়তো থাকবে না। অফিসও রিডিজাইন করতে হবে জাস্ট টু মেনটেন দিস সোশ্যাল ডিস্টেন্সিং। তারপরে প্রচুর রকমের নতুন, আমি তো কেবল হতাশার কথাই বলছি না, বিজনেসের লোকদের জন্য, বিশেষ করে এসএমই লোকদের জন্য অসংখ্য সুযোগ কিন্তু তৈরি হবে, বিশেষ করে হেলথ এন্ড হাইজিন, ফুড অয়েল, ফুড হ্যাবিট, কুকিং, এর মধ্যে অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এগুলো মানুষের থাকবে না থাকার কারণে আপনি একটা প্রথম উদাহরণ প্যাকেজিং এর উদাহরণটা যেটা দিলাম, যে আমাদের আসতে হলো মানে প্রোডাক্টের আমরা মার্কেটিংয়ের ছাত্র, আমরা 5টা লেভেল থেকে কোর বেনিফিট, দেন বেসিক প্রোডাক্ট, দেন এক্সপেক্টেড প্রোডাক্ট, প্রোডাক্ট এন্ড পোটেনশিয়াল প্রোডাক্ট। ওই মানুষের এক্সপেক্টেড গুলো আমরা যোগ দিয়েছিলাম প্রোডাক্টে, অগমেন্টেড পার্ট, যেগুলো না হলে চলে, মানুষ আস্তে আস্তে এগুলো স্টার্ট করে। আর আপনি না স্টার্ট দিলে সাম অফ ইউর কম্পিটিটরস কাম আউট উইথ এ সলিউশন, যেটার মধ্যে অগমেন্টেড পার্টটা বাদ দিয়ে সে যখন বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করার যে জিনিসটা দিবে, দেন এভরি পসিবিলিটি দিয়ে হি উইল বি দ্য গেইনার। তো আপনাকে এই কথাগুলো মনে রাখতে হবে। আর আমি আরেকটা কথা সবসময় বলি প্রাইসের ব্যাপারে, তো বেশি মূল্য নেওয়া কিন্তু কোম্পানির লক্ষ্য না, বেশি লাভ করা লক্ষ্য। তো যদি এমন হয় দাম কমালে আমার লাভ বেশি হয়, রেভিনিউ বাড়ে, তাহলে কিন্তু আমি ওইটাই করবো। তাহলে দাম কমাতে গেলে ইউ হ্যাভ টু প্রডিউস আওয়ার প্রোডাক্ট এট এ ভেরি লো কস্ট, সে কম খরচে উৎপাদন করতে হবে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট নিউ টেকনোলজি, হাইলি সুপার টেকনোলজি, যেটা দিয়ে অতি সহজে জিনিস উৎপাদন করা যাবে। অ্যাজ মাই ফ্রেন্ড ভরত সিং, যে প্রযুক্তি, রোবোটিক, এগুলো দিয়ে আমরা হয়তো উৎপাদন বাড়াতে পারবো। আর উই ক্যান ফাইন্ড আউট সাম
new source of energy or new source of raw material যেটা দিয়ে আগে তৈরি করতাম, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতাম, দেখা যায় এটা একই জিনিস বা একই মানের কাছাকাছি জিনিস অন্য র ম্যাটেরিয়াল ইউজ করে আর একটু কম খরচে উৎপাদন করবে। আপনি যে কম, কারণ কস্ট ডিপেন্ডস অন দ্যাট, মানে ইনপুটস গুলো আপনি কিভাবে জোগাড় করবেন। তো ওই আবারও যদিও ফারাদ আজকে ইনোভেশন নিয়ে বেশি জোর দেয় না, ইনোভেশনের কথা বলবো, সারাক্ষণ ইনোভেশনের ধান্দা থাকতে হবে যে কিভাবে আমি আমার খরচ কমাবো এবং প্রাইস যেটা যেটা শুরু হবে। আমি যত কথাই বলি না কেন, there will be a serious competition between ACI, TIR, Magna Group and etc to sell their লবণ, আটা, চিনি বিক্রি করার জন্য বিরাট প্রতিযোগিতা হবে। সেখানে আটানা চেরানো ইম্পোর্টেড টু আওয়ার কাস্টমার, যার আয় কমে যাচ্ছে সে বুঝতে পারতেছে সে কিভাবে বাজেট করবে, কিভাবে খরচ করবে। So in that case, to win this price war, you have to produce your product at low cost. At low cost production করতে গেলে কোনো না কোনো একটা ইনোভেশন আপনাকে করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট সার্ভাইভ। আমরা শত চেষ্টা করবো কিন্তু অনেক কোম্পানি উঠে যাবে। আর এই সময় যারা বর্তমান মার্কেটিং এর কাজ, তাদের হচ্ছে ভালো লোক যেখানে আছে সেগুলো কিন্তু ওরা নিয়ে নেবে। একটু এই দুঃসময়ে এটা যদিও খুব মানে বাজে একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক কোম্পানি আছে, কোম্পানিটা এত স্বাতন্ত্র কিছুটা ভালো, বাট দেয়ার আর সাম পিপল ইন মার্কেটিং ইন সেলস সেক্টর, দে আর ভেরি এফিশিয়েন্ট, বাট প্রোডাক্ট যদি লো কোয়ালিটি হয় ইউ ক্যান হ্যাভ। আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মার্কেটিং দিয়ে ৫ জিনিস বিক্রি করতে পারবেন, মেবি দিস কোম্পানি ইজ নট দ্যাট হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করার মতো দক্ষতা বা দেখায় না, বাট দে হ্যাভ সাম ট্যালেন্টেড পিপল ইন দ্য মার্কেটিং ফিল্ড। তো এখন পসিবিলিটিস দিয়ে অন্যরা কিন্তু আপনার লোকগুলো নিয়ে যাবে যদি এদেরকে, ওই যে আগে বললাম, you have to take care of your all the stakeholders, including all these sales forces, otherwise then it will be a very serious consequence. দেখা যাবে এই আপনার মানে অবহেলা কারণে many of your efficient person will divorce you. আর ডিভোর্সের কারণ তো আপনারা জানেন, আমি এইটাও আমার একটু লেখার মধ্যে অল ডিভোর্স মানে আমি ডিভোর্স বলছি না, কোম্পানি ছেড়ে যাওয়া, এক্স হয়ে যাওয়া, না কেনা, প্রোডাক্ট না কেনা, যত সরাসরি কাজ হয় এর মধ্যে 15% সরাসরি কাজ হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে তুমি আগে তো আমার পণ্য কিনতে, এখন কোনো না কেন। এর মধ্যে 15% লোক বলছে আমি এর চেয়ে ভালো জিনিস পাইছি, আর 15% বলছে আমি এর চেয়ে সস্তায় পাইছি, আর 70% লোক ডিভোর্সের কারণ হচ্ছে আমার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয় নাই। It is due to poor attention. So give more attention to your all the stakeholder, and every possibility is there, they will stay with you. Otherwise, every possibility is divorce is waiting for you. এই যাত্রা আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটা আশরাফ একটা কথা জি স্যার। মিজানের মিজান, আমি লোক আমাদের সবাই এখানে জান শব্দ এসএমইদের জন্য এখন বেরিয়েছে, সেটাকে বলা হয় অন্টারপ্রেনারশিপ না ইন্টারপ্রেনারশিপ। ইনোভেশন আর অন্টারপ্রেনারশিপের মিক্সটা হচ্ছে ইন্টারপ্রেনারশিপ। কারণটা কেন? কারণটা বলা হচ্ছে যে যেই জায়গায় কস্ট মানে মাস মার্কেটিং এর যখন আমরা কথা বলি তখন আমরা কি বলি ইকোনমিক্স অফ স্কেলের ব্যাপার, যে কিভাবে বড় কোম্পানিরা তাদের প্রাইসটা কমাবে। কিন্তু যখন আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের কথা বলি তখন কিন্তু আমরা বলি যে স্মল কোম্পানিজ ক্যান চেঞ্জ ফাস্টার দেন দ্য লার্জার কোম্পানিজ। এটা কিন্তু ওদের একটা বিরাট একটা অ্যাডভান্টেজ। একটা এক্সাম্পল দিই, সেদিন ফিলিপিন্সের একজনের সাথে কথা বলছিলাম, তো ওদের ওই রেস্টুরেন্টের ব্যবসা আছে, তো ওরা তখন বললো যে আগে ছিল দিনে করতো, এখন তারা 24 ঘন্টা খুলে থাকে। কেন? এটা হলো আমাদের ওই কি নাম, আমাদের যে বড় বড় যে নাম করা যেগুলো ব্র্যান্ড আছে, যেমন হাজির বিরিয়ানি ইত্যাদি, জায়গা ছোট, খালি রমজানের সময় পুরোটা খোলা রাখে, ওরকম একটা ব্র্যান্ড। তারা কি বলছে, কম লোক আসবে,
তারা ডিস্টেন্স মেনটেন করবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, কিন্তু সারাদিন সারা রাত খোলা থাকবে। এবং তারা এমপ্লয়ীদেরকে আবার করেছে কি, এমপ্লয়ীদেরকে শিখতে দিয়ে দিয়েছে, সকালে একটু, দুপুরে একটা, বিকাল একটা, তো স্যাকও করে নেই। সো দে আর নাইদার স্যাকিং নট তাদের ব্যবসা কমছে, ইনফ্যাক্ট ইট ইজ রিমেইনিং দ্য সেম। সো ওই ইনোভেশনটা হচ্ছে, যেটাতে ইনোভেশন প্রসেসে আমি করবো না করতে করবো, সেটা আমার বিষয়টা আমাকে চিন্তা করে বের করতে হবে। সো অনেকগুলি ব্যবসায় কিন্তু আমাদের নিজের, আমি আজকে সকালে আইবিএর আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছিলাম যে আমরা যদি খুলি আমরা কি করবো, কি কি স্টেপ নিব, আমাদের এমপ্লয়িজরা কিভাবে তারা স্ট্যাগল হয়ে তার অফিসে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। কিভাবে নিজের টেবিল নিজে হয়তো পরিষ্কার করতে হতে পারে। আপনি দেখেন যখন আপনি নিজের টেবিল পরিষ্কার করবেন, অন্যকে হাত দিচ্ছে আপনি তখন তো অটোমেটিক্যালি আরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেটার চাহিদা বাড়তে বাধ্য। তো আমাদের ওই যেটা মিসাইল বলছিল খুবই ইম্পর্টেন্ট, লেট আস লুক ইনটু দ্য প্রবলেম অ্যান্ড দেন লুক ইনটু দ্য সলিউশন। প্রবলেমটা যখন আমি আবিষ্কার করবো তখন অটোমেটিক্যালি আমার সলিউশন দেখবেন, সব সলিউশন নেই। একজন প্রশ্ন করছিলেন যে আমাদের টেকনোলজির উপরে নির্ভরশীলতা প্রচন্ড বেড়ে গেল। কয়েকদিন আগে আমরা আলাপ করছিলাম রিগার্ডিং ব্লকচেন নিয়ে কয়জন আছে এক্সপার্ট নেই, কটা কোম্পানি আছে খুব কম, ওদের ডিমান্ডটা কতটা বাড়বে অবিশ্বাস্য বাড়বে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হোক আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হোক, প্রত্যেকটা জায়গায় বাড়বে। সো ডিমান্ড প্রোডাক্ট ইজ বাউন্ড টু ইনক্রিজ, এবং সেই জায়গায় দেখেন এডুকেশনের চাহিদাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এসএমই গুলো আমি মনে করি যে এসএমই can be more competitive because they can change faster. তারা চেঞ্জ ফাস্ট করে তারা কিন্তু অলরেডি বাজারে দিতে পারে। একটু আগে আরেকটা স্ট্র্যাটেজি বলছি যে দরজা বন্ধ থাকবে, জানালা খোলা থাকবে। সো এই জানালা দিয়ে খালি কি করবে, হাইজিন, এবং ওই বাইরে একজন থাকবে যে বাড়ি থেকে ডেলিভার করবে, কিভাবে হাইজিন, আনটাচড, এবং ট্রাস্ট আনতে হবে লোকজনের ওই পার্টিকুলার প্রোডাক্টের প্রতি। ওটা ট্রাস্ট আগেও ছিল, এখনো থাকবে। তো ওই ইনোভেশনটা কিন্তু কমবে না, ইনোভেশনটা থাকবেই।
ইনফ্যাক্ট মার্কেটিং এর একটা তো পিটার ড্রাকারের কথাটা তো আপনি সবসময় বলেন, আমরাও বলি ইনোভেশন এন্ড মার্কেটিং। আমার আগে আমি একটা কথা, মজার কথা মনে পড়ছে, এটা একটু বলে নিই তাহলে, কারণ নাহলে তো পুরো আলোচনাটা মোর একাডেমিক হয়ে যাবে। এন্ড আলমগীর ভাই আর আলমগীর ভাইয়ের কোম্পানির মালিকের মধ্যে পার্থক্য, তো পার্থক্য হচ্ছে আলমগীর ভাই খুব চালাক আর ওরা আসলে বোকা, মালিকটা খুব বোকা। বাট দিস দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনিউর এন্ড এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর জীবনে ঝুঁকি রিস্ক নেয়, আর এন্টারপ্রেনিউর যারা তারা অনেক চালাক, তারা রিস্ক নেয় না, এটা হলো ডিফারেন্স। কিন্তু আলমগীর ভাইয়ের যে বুদ্ধিশুদ্ধি আছে এ দিয়ে ওনার মালিক হওয়ারই কথা, কিন্তু এটা চালাক বলে উনি ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে। তুমি যেটা অলরেডি এখন মালিকের দিকে চলে গেছো, আমি যেটা বলতে চাচ্ছি এই এন্টারপ্রেনিউর হচ্ছে ওই লোকটা যে রিস্ক নেবে, আর এন্টারপ্রেনিউর হচ্ছে যে তার সমস্ত বুদ্ধি আছে কিন্তু কোনো রিস্ক নিতে চায় না, কারণ সে তার ফ্যামিলি, বউ বাচ্চা সবকিছু ইনটেক রেখে নিরাপদ থাকতে চায়। তো সেই ক্ষেত্রে only option is that you can convert all the employee of your company into an entrepreneur যদি মালিক বলে দেয়। এখন যদি বলে দেয় মালিক মানে যদি বলে দেয় ওকে মিস্টার এক্স or some good servant নাম ধরে বলবেন তুমি do whatever you like and if there is any pitfall I will be responsible, আমি তাই দাও তুমি তোমার মতো করে কাজ করো, তাইলে কিন্তু সে he can work as an entrepreneur। ওই হলো entrepreneurship আর entrepreneur মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যারা there will be a blending of professionalism and also some sort of academic knowledge, দুটার মিলন যদি ঘটাতে পারে then you will be an entrepreneur and only entrepreneur will survive। in SME সেক্টরে কেবলমাত্র শুধু এন্টারপ্রেনিউর যারা ঝুঁকি নেয় কিন্তু তা তো বুদ্ধিশুদ্ধি নিয়ে কেউ টিকবে না, আর আবার ঝুঁকি নেয় না অনেক বেশি চালাক তারাও টিকবে না। then person should be an entrepreneur in SME sector। Okay, now it is a turn of আমি এখন একটু আলমগীর স্যারের কাছে যাই। একটা জিনিস খুবই পরিষ্কার, আপনারা সবাই যেটা বলছেন আসলে ওই যেটা পিটার ড্রাকারের কথা, কোম্পানির কন্টিনিউটির জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মার্কেটিং, সেকেন্ড ওয়ান ইজ ইনোভেশন। এই দুইটা হচ্ছে আসলে একটা কোম্পানিকে কন্টিনিউটি এনশিওর করে, এবং এটা দিস ইজ কামিং ফ্রম নো আদার দেন নান আদার দেন পিটার ড্রাকার, এবং সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি আপনাদের সবার কথাতে এটাই দেখা যাচ্ছে যে যত যাই হোক আসলে মার্কেটিং এর একটা রোল থাকবেই, মানুষের প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন আমাদের প্রোডাক্ট বা সার্ভিসেস এর মাধ্যমে দিতে হবে। এবং আসলে তো ভোক্তা প্যান্ডেমিকে থাকুক, লকডাউনে থাকুক আর ওপেন থাকুক, প্রত্যেক ক্ষেত্রেই তার কোনো না কোনো সমস্যা সে ফেস করবে। একটা সলিউশন লাগবে, তার কোনো একটা নিড থাকবে, তার কোনো একটা ডিমান্ড থাকবে, সেটার একটা সলিউশন দিতে হবে। এখন বিভিন্ন রকম প্রশ্ন আমরা পেয়েছি, অনেকগুলি প্রশ্ন কিন্তু মিজান স্যার এবং ফরাদ স্যারের ইলাবোরেট আলোচনায় অনেকগুলি সেক্টর কভার হয়ে গেছে। এখানে এসএমই কভার হয়ে গেছে, এখানে ইনোভেশন কভার হয়ে গেছে। আমি একটু আলমগীর স্যারের কাছে যাই, যেটা স্যাররা বলছিলেন যে স্মল ফার্মগুলো চেঞ্জ করতে বা চেঞ্জ ম্যানেজমেন্টের স্মল কোম্পানিগুলির জন্য মোর ফ্লেক্সিবল বা তারা বেটার অফ। কিন্তু আমার অভিজ্ঞতা ওয়ার্কিং উইথ ইউ অ্যান্ড ওয়ার্কিং ইন দ্যাট এনভায়রনমেন্ট অফ এসিআই, আমরা কিন্তু দেখেছি যে ওই ডিভিশনটা বা ওই কোম্পানিটা আমাদেরকে, মিজান স্যার যেটা বলছেন, আমাদেরকে সেরকম ফ্রিডম আমাদেরকে দিত, যেই কারণে আমরা যদি ইভেন লাস্ট 90 দিনেও যদি দেখি, আমরা কিন্তু দুই একটা নিউ প্রোডাক্ট আমরা কিন্তু এসিআই থেকে দেখেছি, আলমগীর স্যারের ইউনিট থেকে দেখেছি। এবং স্যার আপনি যদি একটু সবাইকে এনলাইটেন করেন, ইভেন ফর লার্জ কোম্পানিজ অ্যান্ড স্মল কোম্পানিজ, আপনি এটা আসলে পরিচালনার জন্য আসলে কি সিস্টেমটা কি, মানে প্রসেসটা কি ফলো করেন, যেটার কারণে আপনার ইয়াং ওয়ার্কফোর্স যারা উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন জিনিস নিয়ে সামনে আসে? আচ্ছা, আপনি তো জানেন যে প্রথমত একটা কোম্পানিতে এই যে মিজান ভাই যেটা বললেন যে লোকজন ছেড়ে যাবে, ইয়ে করবে, ইভেন আপনি যে আমাকে ছেড়ে আসছেন এখন আপনার মন খাটো, কারণ আপনি আমার সঙ্গে এখনো সম্পৃক্ত আছেন, আপনি আসছেন ব্যবসা করতে। ইটস ভেরি হার্ড টু লিভ নাও অ্যাকচুয়ালি, ইউ নো দ্যাট ইটস ভেরি হার্ড টু লিভ। People don't leave the company, leave the boss. And where they say that boss is there really something innovative, something new. আপনি তো এখানে একটু ছোট্ট এক্সাম্পল দেবো আপনাকে। এই যে কোভিড হওয়ার আগেই, অনেক আগে, আমি একদিন চিন্তা করলাম যে সেভলনের একটা ডিসইনফেক্টেড স্প্রে থাকলে কেমন। এই যে আপনার সার্ফেস টার্ফেস এগুলা, হ্যান্ডেল ফ্যান্ডেল এগুলো আছে, এই গাড়ির ভিতরে আছে, এগুলো একটা ডিসইনফেক্টেড স্প্রে করলে কেমন।
এবং এটা কিন্তু আমি কোভিড হওয়ার অনেক আগেই চিন্তা করছি। আই শো দেম, পয়সা ছিল, দমক খাইছে একদিন, খেয়ে তারপর স্প্রে আসবে, দেখো আমার অ্যারোসলের প্ল্যান্ট আছে, তুমি খালি ফর্মুলেশনটা দাও, ফর্মুলেশনটা দিয়ে বানায় বাজার দিছি। আর এখন এটা এক একটা অর্গানাইজেশন থেকে আমার আজকে 1,50,000 70,000 অর্ডার আসছে, বুঝছেন, এবং এটা দিয়েও শেষ করতে পারতেছে 3 জায়গায় বানাতেছে। তো এইগুলো হলো ইনোভেশন। তারপরে আপনার হ্যান্ড রাব হেক্সিসল ছিল, আমি একটা স্যাভলন হ্যান্ড রাব দিয়েছি কারণ আমি জানি হেক্সিসল দিয়ে শেষ করতে হবে। আজকে এটাও দিয়ে শেষ করে দিচ্ছেন। আচ্ছা, যেটা আমার ইনোভেশনের সবচেয়ে ভালো লাগে, আমার মিজান ভাইয়ের সাথে আমি একমত, এই ফরহাদ ভাইয়ের আমার যে কোনো বক্তৃতায় আমি যাই, আজকে একটু কম বলছে সে একটা ইনোভেশন সম্বন্ধে কথা। আমি যে 3টা কথা বলছি ওই দিন, যে কোয়ালিটি, ইনোভেশন, ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ফরহাদ ভাইও আমি শুনছি বিভিন্ন জায়গায় বলতে। এবার উনি হয়তো আরেকটা বাড়ায় বলে বা একটা কম বলে। শিক্ষক, এখন ধরেন 2 জন কিরম শিক্ষকের পালায় আমি আজকে পড়ছি, দুইটাই কিন্তু দিকপাল ব্যক্তি। এখন আমি হলাম একটা লোক যে বেঁচে কিনা খাই। এখন দেখেন ফরহাদ ভাই যে বললো যে আপনি সেভলন যে পরে কিনতে পারবেন, দেখেন সে চাকরি না করেও সে কিন্তু ধরে ফেলছে। আপনি কিছুদিনের মধ্যে দেখবেন ফরহাদ ভাই যে আই হ্যাভ গিভেন এ স্মলার SKU অফ সেভলন হুইচ ইউ উইল বি এবল টু অ্যাফোর্ড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। ওটা কিন্তু আমি অলরেডি আজকেই আমার মোলটা আমি বলতেছি না কত ml এর, বিকজ অফ দ্য কম্পিটিশন। আমি এত ml এর একটা জিনিস করছি, এত সুন্দর হয়েছে, আমি নিজে খুব খুশি হয়েছি। এবং আই শুড বি সেন্ডিং ফার্স্ট ব্যাক টু ইউ সো দ্যাট ইউ ক্যান সি দ্যাট ইনোভেশন ইজ দেয়ার। আজকে দেখেন এই যে লবণ, এটা আমি আশরাফ তো তখন ছিল, আমি কিন্তু এই জার্মান থেকে এক লবণের প্যাকেট এনে বলি এরা সাদা কেন, হ্যাঁ, তা আমরা এটা ইনোভেশন। আমাদের কিন্তু ইনোভেটিভ মার্কেটিং না করলে এটা হবে না। এই যে আমি 2-3টা জিনিস সেখানে অ্যাডজাস্ট করছি। একটা হলো মিজান ভাইয়ের কনসার্ন অ্যাবাউট দিস কোভিড টাইম, ব্যাড টাইমে মানে লোকজনের চেঞ্জ। আমি এশিয়া ইজ এ প্লেস অফ রিয়েলি গুড ওয়ার্কিং, ইটস এ ভেরি গুড ওয়ার্কিং প্লেস, ইজ এ প্লেস টু ওয়ার্ক ভেরি সিরিয়াসলি। এরকম অনেক কোম্পানি আছে, আমি আমারটা বলছি না, অনেক কোম্পানি আছে, দে ক্যান সার্ভাইভ এট দিস সিচুয়েশন। আমরা কিন্তু একটা কথা বলি, আমাদের মার্কেটিং এর মেইন থিংই হলো, আমরা যারা প্র্যাকটিক্যালি মার্কেটিং করছি, লার্নিং ফ্রম আওয়ার গ্রেট প্রফেসর্স, one is that innovative marketing and also to find out innovative products. We have to see the gap, need গ্যাপটা কি আছে, মানুষের প্রয়োজনীয়তা কি আছে। আজকে আপনি একটা আপনি একটা টাইও পরেছেন, সুটও পরেছেন, সবই পরেছেন, তো আপনার পকেটে একটা রুমাল থাকলে সুন্দর দেখা যায়। আমি এখন এটার পিছনে লেগে গেছি। আপনি একটা টাই পিন থাকলে সুন্দর লাগে, ওর টাই পিন অনেকে পরে না, বলে যে না আমাকে বুড়া বুড়া লাগে, দরকার নাই তোমার টাই পিন পরা, তোমার আমি একটা পকেটে রুমাল ঢুকাই দিই, ইউ লুক মাচ স্মার্টার। এইরকম ধরনের ছোটখাটো কিন্তু আছে। আজকে যে এসিমি লোকজন যে কত চিন্তাচিরি করতেছে এসিমি কি হবে না হবে, ভাই ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, এখানে ব্যবসা করতে আসছেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সামথিং। অলসো ইউ শুড রিমেম্বার, আপনি ফাইন্ড আউট করে আপনি বাজারে দিবেন। আমি কিন্তু গপ করে বসে আছি বড় কোম্পানি, আমি এটাকে আরো মাছ স্মার্টার করে, আরো মাছ কম দামে করে আমি ইন হিউজ স্কেলে আমি দিই। কাজে আপনার মধ্যে যদি আজকে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় হলো ইনোভেশন, আপনার ভিতরে যদি ইনোভেশন না থাকে, বাজারে তো একটা দোকান দিয়েই দেওয়া যায়, বাজারে দেখবেন 100টা দোকান আছে কিন্তু 3টা দোকান হেভি চলে, অন্যগুলোতে প্রোডাক্ট আছে, ওই মাছি মার, তো ওই 3টা দোকান কিন্তু চলে, কেন চলে জানি, আর বাকি দেন ওই যে কম দামে বেচে তাও না। দেয়ার ইজ সামথিং গুড বিহেভিয়ার, মানুষের আস্থা। আজকে যে আমরা প্রোডাক্টগুলি বিক্রি করি, আশরাফ আপনারা জানেন যে পিপুল হোয়াই টু বাই আওয়ার প্রোডাক্টস, দে হ্যাভ গট কনফিডেন্ট এন্ড ট্রাস্ট অন আস। দ্যাট এসিএ থেকে একটা প্রোডাক্ট দিলে, আলমগীর সাহেব একটা প্রোডাক্ট দিচ্ছে, যেটা এই যে একটু আগে বললেন যে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন একটু আগে, যে প্রোডাক্টটা যে কাজে লাগে, যেটা আছে যে যত যাই হোক আসলে মার্কেটিং এর একটা রোল থাকবেই। মানুষের প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন আমাদের প্রোডাক্ট বা সার্ভিসেস এর মাধ্যমে দিতে হবে। যে ফিল্ড স্টাফরা আছে তারা যে কাজ করে, তাদের কি বাধ্যতামূলক না? তাদের বাধ্যতামূলক দোকান আছে কিন্তু 3টা দোকান হেভি চলে, অন্যগুলোতে প্রোডাক্ট আছে, ওই মাছি মার, তো ওই 3টা দোকান কিন্তু চলে, কেন চলে জানি, আর বাকি দেন ওই যে কম দামে বেচে তাও না। দেয়ার ইজ সামথিং গুড বিহেভিয়ার, মানুষের আস্থা। আজকে যে আমরা প্রোডাক্টগুলি বিক্রি করি, আশরাফ আপনারা জানেন যে পিপুল হোয়াই টু বাই আওয়ার প্রোডাক্টস, দে হ্যাভ গট কনফিডেন্ট এন্ড ট্রাস্ট অন আস। দ্যাট এসিএ থেকে একটা প্রোডাক্ট দিলে, আলমগীর সাহেব একটা প্রোডাক্ট দিচ্ছে, যেটা এই যে একটু আগে বললেন যে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন একটু আগে, যে প্রোডাক্টটা যে কাজে লাগে, যেটা পারপাস, সেই পারপাসটা যেটা আমরা বলি ব্র্যান্ড প্রমিস, ইফ আই সে দ্যাট মাই প্রোডাক্ট দিস ওয়ান উইল ডু দিস, ইট মাস্ট ডু দিস। এবং এইটা কিন্তু আমরাকে মেনটেন করতে হবে। যারা এসিবি করেন তারা যাদের যে কোনো প্রকারে কিন্তু করতে পারবেন।
কিছুদিন আগে আমি আরেকটা কাগজে লিখেছিলাম যে ব্যবসার উন্নতির কোনো লিফট নাই, যে সিঁড়ি বেয়ে উঠতে হবে স্টেপ বাই স্টেপ। আপনি যদি একটা কিছু মনে করেন যে আমি গরম করে ফেললাম, আমি নাম বলবো না, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মাচ, কেয়ার অ্যাবাউট কোয়ালিটি। তারা কোয়ালিটিটাকে তারা কম্প্রোমাইজ করে অ্যাডভার্টাইজ অ্যান্ড প্রমোশন তারা হেভি করে। তারা এটা জানে না যে একটা ভালো প্রোডাক্ট বাজারে আসলে কিন্তু ওর ওই সাইডটা বন্ধ হয়ে যাবে। কারণ পিপুল টেক কেয়ার অফ দেয়ার, যেটা আমি স্বপ্নে আমি নিজে একটা দিয়েছিলাম, আপনি জানেন আশরাফ, যে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। জি। ইভেন বাই মি, কষ্টের টাকার কিন্তু শ্রেষ্ঠ বাজার। কাজেই এই কষ্টের টাকা আপনাকে কিন্তু সহজে একজন খরচ করবে না, আনটিল আনলেস ইউ আর রিয়েলি সামথিং ভেরি ডিফারেন্ট। তো এই জন্য আমি যেটা সবসময় বলি যে এই ইনোভেটিভ মার্কেটিং, যেটা আমার ফরহাদের, আমি যে কোনো একটা অনুষ্ঠানে, ফরহাদের আমি একটা অনুষ্ঠানে যাই তার কাছে এই গল্পটা শোনার জন্য, যে সেই ইনোভেটিভ সম্বন্ধে কি চিন্তা করতে। আশরাফ আপনার তো মনে আছে এই যে জি। ব্র্যান্ড ফোরামের যেসব অনুষ্ঠানগুলো হয়, আমি তো ফরহাদের জন্য কিন্তু বসে থাকি যে সে একটা কিছু বলবে, আর মিজান ভাই আবার একটা মজা করে একটা মার্কেটিং এর একটা কিছু বলবে। তো দিস আর দি গ্রেট পিপল, এবং আমরা লার্নিং আছে ওনাদের লার্নিং গুলো নিয়ে তো আমরা প্র্যাকটিক্যাল একটা চিন্তাধারা করি যে ঠিক আছে। ফরহাদ আনোয়ার এটা বলছিল যে একটা ইনোভেটিভ, তুমি একটা দেখো এখন তোমার কিন্তু ভাই আগের প্যাক মানুষ নাও কিনতে পারে। তো দেখেন এটা কিন্তু একটা চিন্তাধারা। আবার এদিক দিয়ে আমাদের মিজান ভাই বলতেছে দেখেন এখন কোভিডের টাইমে আপনার ভালো ভালো লোকজন কিন্তু অন্য লোক কোচ করে, তো এইটা আমার টেক কেয়ার করতে হবে। আবার এখানে আমি দেখলাম একজন স্ক্রিনে লিখতেছে যে আমাদের যে ফিল্ড স্টাফরা আছে তারা যে কাজ করে তাদের কি বাধ্যতামূলক? না, তাদের বাধ্যতামূলক। তাদের এইটা বাধ্যতামূলক যে কাজ করতে হলে তাকে মানে মানে স্বাস্থ্যসম্মত ভাবে কাজ করতে হবে। জি। হ্যাঁ, এইটা আশরাফ আপনি ঠিক মতোই বলেছেন। যেখানে আমি আমার ফোন নাম্বারটা, আমার দুই বন্ধু এখানে আছে এবং আপনি আছেন, আপনারাই জানেন আমার ফোন নাম্বার। এটা অত পাবলিক করা যায় না, কারণ তাহলে এত ফোনের জুড়ে বাঁচতে পারবো না। কেউ জব চাইবে, কেউ এটা চাইবে, ওইটা চাইবে। আমি কিন্তু আমার 6000 লোকের কাছে একসাথে একেবারে প্রিন্ট করে আমার হচ্ছে দিস ইজ মাই ফোন নাম্বার, প্লিজ ইনফর্ম মি। আমাকে কিন্তু ইনফর্ম করতে হবে কেউ যদি হসপিটালাইজ হওয়ার মতো অবস্থা হয়। তা এখন দেখেন এটা কিন্তু আমার কাছে এখন পর্যন্ত 2টা ফোন আসছে, কেউ তারাও না, তাদের বসরা ফোন করেছে। কিন্তু দ্যাট গেভ এ সিরিয়াস কনফিডেন্স টু দি পিপল। Yes, my MD is with me and he is actually looking at us যে কি হচ্ছে এখানে। তো আমরা এটা করছি, এবং আমরা অ্যাকচুয়ালি যখন একটা কথা বলি, আসলাম আপনার 8 বছর সময় আমার সঙ্গে ছিলেন, আপনি দেখেছেন হোয়াট আই সে আই ডু ইট। আমি কিন্তু কখনো কারোর ব্লাফিং এর মধ্যে নাই। আমি যদি আশরাফ আপনাকে আমি বলেছি আই লাভ ইউ, ইউ উইল সি দ্যাট এট টাইম ইউ উইল ফাইন্ড দ্যাট আই লাভ ইউ সো মাচ। আমি কিন্তু অনেক, আমি যদি বলেছি আমার স্টাফরা আমার সন্তান সম, আমার ভাইয়ের মতো, তারা কিন্তু সময়ই প্রমাণ পেয়েছে যে আমি তাদেরকে কিরকমভাবে হ্যান্ডেল করেছি। আজকে আপনি দেখেছেন শত লোক রিপ্রেজেন্টেটিভ থেকে জেনারেল ম্যানেজার পর্যন্ত হয়েছে আমার কোম্পানি। কাজে জি। আমি মিজান ভাইকে এটা আমি আশ্বস্ত করি যে অ্যাটলিস্ট আমাদের অর্গানাইজেশন এবং আমার মতো এরকম অনেক লোক বাংলাদেশে আছে যারা দে টেক কেয়ার অফ দেয়ার কলিগস, অ্যান্ড তারা কিন্তু জীবনে বড় হওয়ারও একটা পথ দেখায়, হাতে কলমে শিখায়, পথ দ্বারা। আমাদের তো একটা সময় হয়েছে, আর আমরা আবার কোত্থেকে শিখি? আমরাও শিখি আপনাদের মতো শিক্ষকদের কাছ থেকে। এই যে কেন যদি দেখি যে কোনো জায়গায় ডক্টর মিজান ইজ গোয়িং টু স্পিক, আগে হাজির হই, এটা নতুন কথা শোনা যায়। আবার যখন ডক্টর ফরহাদ আনোয়ার একটা জায়গায় কথা বলে, ওখানে দেখেন কাজটা ফলা রেখে বলে ভাই আমি কিন্তু খাইতে পারবো। আমি কি শরীফে বলি শরীফ আমি কিন্তু ডিনারের জন্য আসি নাই, ফরহাদের আলোচনা শেষ হইলে জিজ্ঞেস করেন আপনি ইয়েকে ফরিদ জিজ্ঞেস করেন, আর আশরাফও জানে ওই গেলে আমি ফরহাদ ওরা কখন বলবে বললে চলুন, বা 2-1 জন এরকম আরো আছে। তাই এরকম শিক্ষা থেকে আমরা নিয়ে এগুলোকে চালানোর চেষ্টা করি। একটা খুব খারাপ সময় যাচ্ছে আমাদের, এই সময়টাতে আমাদেরকে, আমরা যে কথাটা আপনি বলছিলেন, আমরা কিন্তু মুনাফার দিকে কোনো কিছু করি। আপনি দেখুন স্যাভলনের কত ডিমান্ড, র্যাব কয়েকজনকে অ্যারেস্ট করছে, 200 টাকার স্যাভলন 800 টাকা বেচতেছে। আমি কিন্তু 1 টাকাও বা দাম বাড়াই, 1 টাকাও কোনো প্রোডাক্টের দাম বাড়ে নাই। কোনো প্রোডাক্টের আমি কিন্তু ইয়ার লিফট করে র মেটেরিয়াল আনতেছি, আমার কস্ট অফ প্রোডাকশন অনেক হাই হয়ে যাচ্ছে, বাট ইভেন দিস ইজ নট দ্য টাইম টু চার্জ দিস ওয়ান টু। কারণ দেখেন আজকে এসিআই কোম্পানি, আমি 2টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম উইথ এ সেল অফ 7-8 crore টাকা, নাও উই আর ক্লোজিং উইথ 3000 crore টাকা এ মান্থ। এই আর 7 কোটি 8 কোটি থেকে 3000 কোটি টাকা, 60টা লোক থেকে 6000-7000 লোক কাজ করতেছে। এটা কার বদৌলতে? ওই যে মিজান ভাই যে সব বাংলা ভাষায় বলে না, কি জানি যার কি বললেন জানি একটু, যার থেকে আসে, যার যায় আসে, যার টাকা আছে। তা আমারও কিন্তু
এই যে আজকে এতটুকু উত্থান বা এতটুকু আপনারা যে এত প্রশংসা করতেছেন, এটা কিন্তু হয়েছে একমাত্র আমাদের কনজিউমারদের জন্য। কনজিউমাররা যদি আজকে আমাকে পছন্দ না করতো, যদি আজকে যদি আমাদেরকে ইয়ে না করতো, কি বলে হেল্প না করতো, বিশ্বাস না করতো, তাইলে কিন্তু হতো না। এখানে আমি দেখতেছি ইলিয়াস লিখতেছে যে শুড বিগ কোম্পানিজ কিপ এসএমইজ ইন বিজনেস or kick them out? No, nobody can kick anybody out. You know, as he said, যে আপনি দেখেন একটা, আপনি নতুনত্ব কিছু চিন্তা করেন, আজকে বাংলাদেশে কি বিরিয়ানির দোকান কতগুলি হয়েছে বলেন? তারা বিরিয়ানি বিক্রি করে 7 তলা বিল্ডিং দিয়েছে বাংলাদেশে, অনেকে আছে এরকম। আমি জানেন লবণ কেমনে আমি নিয়েছিলাম? আমি আসতেছি বনশ্রী থেকে, দেখি লেখা মোল্লা টাওয়ার, উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার মোল্লা, উইথ ড্যাড, তার ছেলেরা আমার বন্ধু মানুষ। আমি আরে বাবারে, মোল্লার সাবান বিক্রি করে এত বড় টাওয়ার করে ফেলছে, রাখো একটু সামান দেখি, লবণ বিক্রি করে, আমি দেখি একটু লবণ বিক্রি করা যায় কি। আজকে কি আমরাও করি না? আমাদের তো লবণ বিক্রি করেছি, আমরা কোম্পানিকে মশার কয়েল বিক্রি করে, ছোট ছোট কয়েল বিক্রি করে বড় করেছি, অনেক কিছু করে বিক্রি করি। কাজেই এসএমই কিন্তু অনেক কিছু করতে পারে, ওদের কিক আউট করার কোনো প্রশ্ন আসে না। নোবডি ক্যান কিক আউট এন্ড নোবডি ক্যান এমব্রেস। কেউ কুলে আইনে বসায়ও না, কেউ কিন্তু লাথিও মারতে পারবে না। যার যারটা সেই করতে হবে। আজকে প্রফেসর মিজান ভাইস চ্যান্সেলর হয়েছে, নিজ গুণে হয়েছে। আজকে ফারহাদ আনোয়ার আইবি এর ডাইরেক্টর হয়েছে, আইবি এর মতো একটা প্রতিষ্ঠানে দিয়ে তার নিজ গুণে হয়েছে। আপনি যা হয়েছেন, আপনি নিজ গুণে হয়েছেন। কাজে আপনি নিজ গুণ, এটা মনে রাখতে হবে। নোবডি ক্যান কিক ইউ আউট, নোবডি ক্যান আপনাকে এমব্রেস করতে পারে না। কাজেই সার্ভাইভাল ইজ ফর দ্য ফিটেস্ট পারসন। এইটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে এবং এইভাবেই কাজ করতে হবে। আমার মনে হয় যে আমরা এই পর্যায়ে, আমি মনে হয় যে অন্যদেরকে একটু চান্স দিই। থ্যাংক ইউ। তবে একটা জিনিস কি স্যার, এটা একটু চিন্তা করা যায়, আমার এখানে ফরাদ স্যার বলতে পারেন, আলম স্যার বলতে পারেন, সেটা হচ্ছে যে কোলাবোরেশন তো হয়তো বা কোলাবোরেশনের হাতটা তো বাড়াতে পারে, লার্জ অর্গানাইজেশন গুলি হয়তো বা তাদের প্রচুর ইনোভেশন দিতে পারে। আমি আপনাকে একটু কথা বলি এই ব্যাপারটাতে, আমি বলতে পারবো ভালো আশা। জি স্যার। আমি এই মুহূর্তে আমার অর্গানাইজেশনের সাথে অন্তত 20টা অর্গানাইজেশনের কোলাবোরেশন চলতেছে, 20টা কোলাবোরেশন। আপনি জানেন এটা, আমি যে স্যাভলন সাবান আমি যে বানাচ্ছি, আমার নিজের ফ্যাক্টরিতে এটা কুলাইতে পারি না। এখন স্যাভলন সাবান এত চলে, আমাদের 2টা কোলাবোরেটর আছে, 2টা সাবান ফ্যাক্টরি আছে, সেখানে আমার নিজের লোকজন, র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল সব আমি দিচ্ছি, আমার নিজের লোকজন দাঁড়ায় আছে উইথ ইয়ার কোয়ালিটি কন্ট্রোল, মানে কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরস দাঁড়ায় আছে, কোয়ালিটি কন্ট্রোল করে প্রোডাক্ট বানাচ্ছে। এরকম 14টা অর্গানাইজেশন থেকে আমি করি। আমার মনে হয় না বাংলাদেশে এর চেয়ে বেশি নাম্বার অফ কোলাবোরেশন কারোর আছে। কাজেই ওইখানে কিন্তু আমি পাচ্ছি যে ওদেরকে কিন্তু আমরা কোলাবোরেট করছি এবং কিন্তু সেই এসএমইরা কিন্তু ভালো করতেছে। আই ক্যান ডু ইট। এবং ইন্ডিয়াতে আমি বলি, ইন্ডিয়াতে আপনি তো জানেন কলগেটের আমার ডিস্ট্রিবিউটার, ইন্ডিয়াতে কলগেট কোম্পানি না হলেও 40টা জায়গা থেকে তার কলগেট প্রোডাক্ট বানায় এবং সেই এসএমইর মাধ্যমে। কারণ কলগেট বাংলাদেশ, ইন্ডিয়ার গভর্নমেন্ট একবার ঠিক করছিল যে এত টাকা বেশি যদি টার্ন ওভার হয়, সে আর নিজে বানাইতে পারবে না, তাকে কোলাবোরেশন করতে হবে, তাকে অন্য জায়গায় কো-পেকার তৈরি করতে হবে এবং দে হ্যাড টু ডু ইট। এন্ড বাংলাদেশও কিন্তু হবে। আমরা নিজেরা বড় হলেই সরকারই বলবে যে এর বেশি তুমি লবণ বানাইতে পারবো না, অন্য কাছ থেকে লবণ বানাই না, তুমি ব্র্যান্ডিং করে বেচো, দিতে হবে। আমাদের সবচেয়ে অসুবিধা কি জানেন? অসুবিধাটা হলো যারা ব্র্যান্ডিং, যাদের কাছে যাই, তারা এটাকে খুব প্রেস্টিজ হিসেবে নেয় যে আমি প্রোডাক্ট আমি বেশি ফ্যাক্টরি কিনলাম, আমি বিক্রি করতে পারতেছি না, কি লজ্জার কথা। এটা ওনারা এবার দিব, মানুষ কি বলবে? এইটা থেকে বেরিয়ে আসতে হবে। এইটা জি 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 স্যার, আপনি বললেন, আমি অনেকে আছে এরকম। আমি জানেন লবণ কেমনে আমি নিয়েছিলাম? আমি আসতেছি বনশ্রী থেকে, দেখি লেখা মোল্লা টাওয়ার, কলগেট কোম্পানি না হলেও 40টা জায়গা থেকে তার কলগেট প্রোডাক্ট বানায় এবং সেই এসএমইর মাধ্যমে। কারণ কলগেট বাংলাদেশ, ইন্ডিয়ার গভর্নমেন্ট একবার ঠিক করছিল যে এত টাকা বেশি যদি টার্ন ওভার হয়, সে আর নিজে বানাইতে পারবে না, তাকে কোলাবোরেশন করতে হবে, তাকে অন্য জায়গায় কো-পেকার তৈরি করতে হবে এবং দে হ্যাড টু ডু ইট। এন্ড বাংলাদেশও কিন্তু হবে। আমরা নিজেরা বড় হলেই সরকারই বলবে যে এর বেশি তুমি লবণ বানাইতে পারবো না, অন্য কাছ থেকে লবণ বানাই না, তুমি ব্র্যান্ডিং করে বেচো, দিতে হবে। আমাদের সবচেয়ে অসুবিধা কি জানেন? অসুবিধাটা হলো যারা ব্র্যান্ডিং, যাদের কাছে যাই, তারা এটাকে খুব প্রেস্টিজ হিসাবে নেয় যে আমি প্রোডাক্ট আমি বেশি ফ্যাক্টরি কিনলাম, আমি বিক্রি করতে পারতেছি না, কি লজ্জার কথা। এটা ওনারা এবার দিব, মানুষ কি বলবে? এইটা থেকে বেরিয়ে আসতে হবে। এইটা জি 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 স্যার, আপনি বললেন, আমি দেখো
মানে যেটা বললাম যে কোলাবোরেশন, আমি বলি ইভেন এখানে যে there are 5 বটম লাইনস, 5টা বটম লাইন আছে। একটা পিপলের বটম লাইনটা আমি আগেই বলেছি যে পিপলের বটম লাইন ইজ দ্য স্টেক হোল্ডার, কাস্টমার, ইন্টারনাল পিপল, অল অফ দেম আর পার্ট অফ দ্যাট পার্টিকুলার। সেকেন্ড অফকোর্স প্ল্যানেট নিয়েও আছে, যে অনেকে বলছিল যে কৃষি কিন্তু পার্ট অফ নেচার, এবং সেই নেচারের যা যা রিসোর্সেস আছে প্রত্যেকটা পার্ট অফ প্ল্যানেট, সেটাকে আমি যদি ঠিক মতো না রাখি, আমার দ্যাট ইজ দ্য সেকেন্ড বটম লাইন। সেটাকে কীভাবে প্রসেস করবো ইত্যাদি করবো, সেটা হচ্ছে অন্য জায়গায় স্ট্র্যাটেজি দেবো। প্ল্যানেটটাকে আমি এগ্রিকালচার কীভাবে প্রসেস করে নেক্সট লেভেলে নিব, সেটা হলো একটা। দের ইজ অ্যানাদার বটম লাইন। আরেকটা আমি বলি আমাদের প্রসপ্যারিটি। Prosperity is primarily not profit, but I have to ensure that purchasing power of people increases. যদি পারচেজিং পাওয়ার অফ পিপল যদি ইনক্রিজ করে, তখন অটোমেটিক্যালি আমার জিনিসটা বিক্রি হবে। জি So এখন প্রসপেরিটি মানে বাড়াবার জন্য হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন আমি কী কী নিতে পারি। এখন যদি এসিআই সে করে, লেট আস সাপোজ তার একটা রিটেলারের সাথে, যে রিটেলারকে স্ট্রেংথেন করার জন্য তাকে যদি আরেকটা অ্যাক্টিভিটি যদি ইনকর্পোরেট করে তার জন্য, যে তুমি খালি রিটেলিং করবে না, তুমি যে ডিস্ট্রিবিউশনও করবা, কথা বলছি, তখন কি হচ্ছে, তখন অটোমেটিক্যালি ওর আয়টা বাড়ছে, এবং এটার লাভ হচ্ছে কার, এসিআরই লাভ হচ্ছে। আমি আজকে কালকে গতকাল সকালে আমি সাবিরকে ফোন করতেছি, সাবিরকে ফোন করে বলছি যে সাবির, আমার ইউনিভার্সিটি খুলবে, আমার একটা জিনিস তোমার কাছ থেকে সাপ্লাই লাগবে। আমি তখন আরেকবার টেলিফোন বন্ধ ছিল নাকি আমি জানি না, সাবিরকে বলছি মেক শিওর যে যত রকমের ডিসইনফেক্টেন্ট অ্যান্ড এভরিথিং আছে এটা আমার রেগুলার সাপ্লাই দিতে হবে, আই নিড দ্যাট। আমার সেক্রেটারিকে ফোন করে বলছি আমার একদিন তাকে আজকে এখনই আলাপ করা শুরু করে যে পুরো বিল্ডিংটা ডিসইনফেক্টিং করার জন্য আমার লোক লাগবে, আমার আইটি সার্ভিস লাগবে। আপনি কোনটা বিজনেস সার্ভিস প্রোভাইডার, এই বিজনেস সার্ভিস প্রোভাইডার সবগুলো এখনও থাকবে, এখন নতুন ভাবে করতে। এখন সেটা করতে গেলে আমি যদি একটা প্রফেশনাল লোক যদি পাই, যেটা ইভেন একটা এসএমই, আমি কি এসএমইকে নিব না একটা লার্জ কোম্পানিকে নিব? আমি ঠিক এসএমই। correct. It will depend upon trust and branded quality তার উপরে। আরেকজন এখানে লিখছিলেন যে নন এসেনশিয়াল এসেনশিয়াল প্রোডাক্টের পার্থক্য। ইজ দেয়ার এনিথিং কল নন এসেনশিয়াল? Yeah. এসেনশিয়াল সিম্পল, টাইমটা চেঞ্জ হয়, এক এক সময় আমার এক একটা জিনিস প্রয়োজন হয়। সো ওই পার্টিকুলার পার্টনারশিপ, আমি এটা করি পার্টনারশিপ। সো পার্টনারশিপ, প্রসপ্যারিটি, প্রফিট, প্ল্যানেট, আর আরেকটা ডাইমেনশন আছে যেটা প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি হচ্ছে কেন আমি আমার কস্টটাকে কমাচ্ছি যাতে আমার কাস্টমার প্রাইস বেটার পায়, উদ্দেশ্য কিন্তু সেটা। এবং তার মানে কি হচ্ছে, আমি তখন আমার কস্ট কমা মানে কি, আমার প্রফিট মার্জিন বাড়া। আমার প্রফিট মার্জিন যেমনি বাড়লো, আমি ওটাকে শেয়ার করলাম বিটুইন আমার কাস্টমার এবং আমি, বা আমার অল স্টেক হোল্ডার্সের মাধ্যমে। দ্যাট উইল ইনক্রিজ দ্য কেক মাচ লার্জার করে। আর আজকে কোভিডের জায়গায় আমি কিন্তু এখন পিওর বিজনেস ওরিয়েন্টেড হতে পারবো না, পিওর সোশ্যাল ওরিয়েন্টেড হতে পারবো না। এখন যদি আমি মনে করি ফিলান্থ্রপি দিয়ে চলবে, ফিলান্থ্রপি দিয়ে দেশ চলবে না। সো ফিলান্থ্রপি এবং ওদের মাঝে মাঝে দুটোকে ব্যালেন্স করে আমাদেরকে যেতেই হবে। তার জন্য একদিকে ব্যবসা খুলবো, আরেকদিকে কিছু কিছু অ্যাক্টিভিটিস নিব যেটা সোশ্যাল ডাইমেনশনটাকে আরও চাঙ্গা করবে। জি সেইটা যদি অনলাইন আমরা দেখি, হ্যাঁ অফকোর্স দিজ আর অল ইনোভেশন দ্যাট উই হ্যাভ টু ডু। প্রত্যেকটাই, যখন আমরা প্রোডাক্ট ইনোভেশন বলি, আরেকদিকে প্রসেস ইনোভেশন অনেক সময় ভুলে যাই। প্রসেস ইনোভেশন ইজ কস্ট এফেক্টিভ। মোর আল্লাহ 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 আল্লাহ। ওহ, কোনোখানে কস্ট কম পড়ে। আরেকটা আমরা ভুলে যাই যে সার্ভিস ইনোভেশন, কোন জায়গায় ইনোভেশন হচ্ছে ইজিয়ার।
একটা প্রোডাক্টটাকে বা গুডটাকে প্রডিউস করতে, ইনোভেট করতে কষ্ট বেশি হয়। বাট সার্ভিস কে তৈরি করছে? যে সার্ভিস দিচ্ছে সে সার্ভিস তৈরি করছে। ওই জায়গায় ইনোভেট করাটা ইজিয়ার। ওইটা কে করবে? যদি আমি ট্রেনিংটা ঠিক মতন দিই, আমি সেটা পারবো করতে। আরেকটা প্রশ্ন এখানে ছিল যেটা আমি আই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট এটিএল বিটিএল কি গতকালকে হয়ে গেছে? না, সিনেমা এখনো আছে, নিউজ পেপার থাকবে, এবং এটার ধারাটা চেঞ্জ হবে। এটা সেগমেন্টেশনটা আমাদের বেসিক, আমরা মার্কেটিং মনে করি অনেক সময় থিওরিটা ইজ সামথিং টোটালি ডিফারেন্ট। গতকাল আমি তোমার মনে আছে আই ওয়াজ সেইং দ্যাট সেগমেন্টেশনটাকে আমাদেরকে ঠিক করতে হবে। যেমন এখন আমি যদি ইনফ্যাক্ট আমি যদি আলমগীর ভাইকে প্রশ্ন করি, আলমগীর ভাই বয়স্ক যারা এখন মারা যাচ্ছে বেশি, ওদের জন্য কি কি প্রোডাক্ট আমি আনতে পারি? এটা একটা সেগমেন্ট তৈরি হয়েছে, তাদের লাইফের ট্রেস, ওদের জন্য আমাদের একটা জিনিস তৈরি করতে হবে। এক সেকেন্ড, কারা মরছে যারা বটম পিরামিডে, বটম পিরামিডের জন্য যে প্যাকেজিং বললাম, একটা বটম পিরামিডের জন্য তাদের লাগবে। সো এই দুটো কিন্তু ইউনিক এখন তৈরি হয়ে গেছে, যাদের জন্য আমাদেরকে করতে হবে। আমরা ইউথকে করেছিলাম, ওই ইউথে বিরাট একটা পপুলেশন ছিল। এখন কিন্তু এদের জন্য যদি আমি করি, তখন হচ্ছে কি, আমি জানি যে আমি ইন্টার ফ্যামিলির জন্য করছি। আর এখন যা ফ্যামিলি কানেক্টিভিটি আছে আগে কোনো গুরুত্ব না, তার জন্য এখন ওই জায়গায় একটা করতে পারি, তাহলে কিন্তু বিরাট একটা জায়গাটা খুলে যায়। সো ফর এভরি সিঙ্গেল প্লেস আই স্ট্রংলি লুক ইনটু দিস 5 বটম লাইনস। আর প্রত্যেকটা জায়গায় there is no reason why we should be scared of. We have to be careful, not scared. Scared হলে আমরা গেছি, কোভিড থেকে ওটা আরো বেশি ডেঞ্জারাস। সো স্কেয়ার না হয়, এটাকে অপরচুনিটি দেখবো, তবে দেখবো যে আমি আমার সোসাইটি রক্ষার জন্য এবং ব্যবসা রক্ষার জন্য, দুটো রক্ষা করার জন্যই আমরা কীভাবে এগোতে পারি এবং সেইভাবে স্ট্র্যাটেজিকে বের করে নিই। আমি একটু ফরহাদ ভাইয়ের এক কথা বলে আমি 2 মিনিট একটু কথা বলি, তারপরে allow জি জি, অসুবিধা নেই। সেটা হলো যে আমি এই কথা এনজয় করছে। আমি একটা কথা বলতে আমি সবসময় বলি, ফরহাদ ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি যে আসলে এত ভয় পাওয়ার কিছু নেই। দেখেন বাঙালি কিন্তু সমস্ত সিচুয়েশন কভার করে চলতে পারে, এবং দি ওয়ার্ল্ড ইজ সেলফ, এবং আপনি জানেন নেসেসিটি দ্য মাদার অফ অল ইনোভেশন, সেগুলো হবে। আজকে বাসায় কাজের মেয়েরে ঢুকতে দিচ্ছে না, তো এখন দেখেন সারাক্ষণ কিন্তু ম্যাডামরা কাজ করতেছে। তারপরে এখন ইউজিং অফ দি সামথিং লাইক ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশিং, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতেছে। ওয়াশিং মেশিন অলরেডি ইউজ হচ্ছে, ডিশ ওয়াশার কি ইউজ করলে ভালো হবে কিনা, সেই মেয়েরা বিদেশে ব্যবহার করে, এটা এখানে তারা কেন করতে পারবে না, সে আলোচনা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এই আজকে আমরা জানতেছি হাইজিনটা কি, আমরা বুঝতেছি যে হাইজিনটা কি। আজকে যদি 80% লোক যদি আপনার গাজীপুরে যেটা স্ট্যাটিস্টিক্সটা দিলেন, মিজান ভাই দিলেন, এটা যদি দিয়েও তারা এখানে বেঁচে থাকে, তারা মরে গেছে। তো এখন কোভিড করেও যারা অনেকে মানে 1% তো ডেথ, তো এখন ডেথ হচ্ছে যারা সিনিয়র, যাদের একটা মেজর অর্গানে আগে থেকে সর্বনাশ মানে সমস্যা আছে। We'll try to live out of this, but I'd say that what Dr. Farhad has said, যে আমাদের এত প্যানিক করা যাবে। এই প্যানিকটা যদি আপনারা সবাই বন্ধ করে দেন, যারা শুনতেছেন, প্যানিকটা বন্ধ করে দিয়ে আপনারা যদি ওই যেটা আমি বলছি স্বাস্থ্য সুরক্ষা করে যান। আমার এই 4000 3000 ছেলে মেয়ে 3 মাস যাবত কাজ করতেছে, আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে নাথিং হ্যাপেন, আলহামদুলিল্লাহ। তারা আরো ভালো থাকবে এবং সবাই যেন ভালো থাকতে পারে, এইটাই করতে হবে। কারণ আমাদেরও এখন ধরেন আমাদের টিচাররা ডাইরেক্ট পড়াইতেন, এখন পড়াবেন অনলাইন, অথবা স্ক্যাটার করে বসায় পড়াবেন। আগে আমরা আইবিএতে যখন পড়তাম 30 জন করে ক্লাসে ওনারা পড়াইতেন, এখন হয়তো 10 জন 15 জন করে পড়াবেন বা 20 জন করে পড়াবেন, অথবা লার্জার রুমে বসায় মাইক্রোফোন নিয়ে কথা বলবেন। সেম উইথ দেখেন তো ভাইস চ্যান্সেলর অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটিজ এখানে আছেন, ওনারা তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করতেছেন। তো এই জন্য তো একটা কিছু হবে, আমরা অফিসে চিন্তা করতেছি। আমরা ওই যে বললেন না ভাই, বিভিন্ন কজের জন্য বিভিন্ন প্রোডাক্ট আমরা এখন তৈরি করার চেষ্টা করতেছি। আজকে আমি আমার কনফিডেন্সিয়ালিটি কারণে বলতে পারি না, আজকে সকালেও কিন্তু আশরাফ আমি কামরুকদেরকে নিয়ে বসে অ্যাটলিস্ট 20টা আইটেম নতুন হাইজিন প্রোডাক্ট, হাইজিনের দিক দিয়ে 20টা প্রোডাক্ট আমরা মানে করেছি, কি বলে আমরা বের করেছি, যে দ্যাট নিউ 20 প্রোডাক্টস ক্যান বি গিভেন প্রোভাইডেড দি পিপুল আর মোর কনসিয়াস অ্যাবাউট হাইজিন। একটা কথা দেখেন, এই দেশ
আসলে কিন্তু একটু হাইজেনিক হওয়া দরকারও ছিল। মানুষ যেখানে সেখানে একটা থুতু ফেলে, তার নিজের নিজের দোকানটার সামনে ফাট করে একটা থুতু ফেলাইলো, যেখানে তার নিজের কাস্টমাররা দাঁড়ায় গেছে। কেমন মেজাজ দেখো, হাত যেগুলো তো হয়। এখন দুধ চলছে না, এখন তো 20 মিনিট ধরে 20 সেকেন্ড ধরে ঘুষাঘুষি করতে, নাহলে আমার স্যাভলন সাবান এখন এত চাইতেছো কেন? নিশ্চয়ই তোমরা ধুইতেছো। তাই বাবা আগে ধুইলেই পারতাম না, কুলিটা আগে ভালো করে করলে পারতাম না। এখন তো এগুলা দেখেন বৈশ্বিক হয়ে গেছে। কাজে এগুলা মানে মানুষ উইল ট্রাই টু লিভ আপ টু উইথ অল দিস থিংস। এবং আমার মনে হয় যে সরকার যেটা কি ছাড়ছে, আস্তে 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 যেটা ওয়াচ করতেছে, অনেকে অনেক সমালোচনা করতেছে, কিন্তু গিভেন দি সিচুয়েশন এবং যে পার্সপেক্টিভটা দেখে, ওভারঅল পার্সপেক্টিভ, মার্কেটিং পার্সপেক্টিভ, আমরা এখানে মার্কেটিং আলোচনা করতে আসছি, সমালোচনা করতে আসছি না। কিন্তু মার্কেটিং এর জন্য কিন্তু মানুষ তো বেঁচে, যে লোকটা দোকানটা বন্ধ আজকে অনেকদিন যাবত, তার তো আপনি জানেন এক একটা দোকানের পিছনে মিনিমাম 5টা করে লোক আছে। কাঁচা বাজারে যে লোকটা আছে, আমি শান্তিনগর বাজারে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এতটুকু একটা এই লেবুর দাম চাও, তুমি চাইতে 20 টাকা, তো দেখিচ্ছ বলে যে 10 টাকা দিচ্ছি, আপনি 100% লাভ। বলে স্যার এই এই দোকানতে দেখেন, আমরা আমার বাবা মা আছে, আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, এই সব করতে হবে। আর সারা রাত আমার বাবা কিনে, আমি সারাদিন বিক্রি করি। এইটাই তো মানে এইটাই তো বাস্তবতা। আমরা তো এইগুলোর থেকে শিক্ষা লাভ করি। এই সকল ভাষা আপনি অনেক শুনে গেছেন। কাজেই আমার মনে হয় যে উইল বি এবল টু সার্ভাইভ। ডোন্ট ওয়ারি, উইল বি সার্ভাইভ। লাস্ট একটা কোয়েশ্চেন আমি আমার থেকে একটা কোয়েশ্চেন করি। অনেক রকম প্রশ্ন তো আমরা প্যানেলে পাচ্ছি, ওইখান থেকে একটা প্রশ্ন করবো একটা স্পেসিফিক সেক্টর নিয়ে। একটা র্যাপিড ইনক্রিজ ইন ডিজিটালাইজেশন আমরা খেয়াল করলাম। ডিজিটালাইজেশন একটা পেসে আগাচ্ছিল আমাদের দেশে, কিন্তু কোভিড সিচুয়েশনে বিকজ অফ রিমোট অফিস এবং মানুষের যোগাযোগটা মানে ফিজিক্যাল ডিস্টেন্সটা বাড়ানোর কারণে যেটা দেখলাম যে আমরা র্যাপিড ডিজিটালাইজেশনের একটা ওয়েভ সারা দেশ দেখতে পাবো। এটা তো আমরা মনে করছিলাম যে আমাদের একটা স্কিলে আসলে একটা শর্টেজ ছিল, এইটা কি সামনে বাড়ানোর জন্য অ্যাজ এ নেশন আইটি স্কিল বাড়ানোর কি কোনো স্পেসিফিক ডিরেকশন আমাদের এডুকেশন ইনস্টিটিউট গুলোর থেকে একটু মনে আছে নিশ্চয়ই যে 2 বছর আগেও আমি তখন একটা বক্তৃতায় একটা বলছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ইম্প্যাক্ট। হ্যাঁ, কিন্তু খালি ডিজিটালাইজেশন শব্দটা ব্যবহার করলে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। একটু আগে আমরা যেটা বলছি যে স্বপ্ন আমি জানি করছে, আমি নিজেই জানি, অন্যান্য আরো অনেকগুলি অর্গানাইজেশন আমি জানি করছে, সেটা কি ডেটা অ্যানালিটিক্স। সেটা একই জিনিস। ডেটা কোত্থেকে নিচ্ছে, আমি এই বাক্স থেকে নিচ্ছি, নিয়ে ওটাকে আমি অ্যানালাইজ করছি, ইন্ডিভিজুয়াল পর্যন্ত আমার অ্যানালিসিস আমি চলে যাচ্ছি। এবং আমি তো বললাম যে এসপি মারা যাবে না, কারণটা হচ্ছে এখন কিন্তু সেগমেন্টস আরো ছোট হয়ে যাচ্ছে, এবং সেগমেন্টসগুলো ছোট যেহেতু হচ্ছে তার জন্য নিডগুলো আরো স্পেসিফিক হচ্ছে, এবং সেটা আমার ছাড়া আমি পারবো না করতে। আগে মানে অনলাইনে বিক্রি করাই যে করবো তা খালি না, জেনারেল আমরা ভালো করে জানি যে মাস্ক তৈরি হচ্ছে 3D-তে, মাস্কগুলো 3D হচ্ছে। সো 3Dও কিন্তু ওই 3D ইজ অলসো ডিজিটালাইজেশনের একটা ডাইমেনশন। অফকোর্স। সো ডাইমেনশন টেকনোলজিকে আমরা কোনোভাবেই, রোবোটিক্স ইজ অলসো ওইটার থেকে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একই জিনিস। এই জায়গায় যতগুলি প্রোডাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইখানে, এই জায়গায় যত রকমের জিনিস আছে। আমি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বলি, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি কি বন্ধ করতে পারেন ক্রিপ্টোকারেন্সিকে? চায়নার সাথে আমার ট্রেড করতে গেলে ক্রিপ্টোকারেন্সি ছাড়া আমি পারবো না। তার মানে আমার ব্যাক এন্ডে আমাকে অবশ্যই ব্লকচেন থাকতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। সো এইটা ইন্টার ডিজিটাল ফ্রেমওয়ার্ক। এবং এখন কেন বেশি হচ্ছে, এখন আমি বাড়িতে বসে আছি, অটোমেটিক্যালি লোকজন তখন বুঝতে পারছে যে এটার ইম্পর্টেন্সটা। ওই যে চাহিদা, নিড, ভাষায় কিনা মিজান তো আবার অনেক রকমের তার নিজস্ব অনেকগুলি তার ভাষা আছে, যেগুলো আরো মানে আমি কেন মিজান যেগুলো ভাষা ব্যবহার করে বোঝে আমাদেরকে আমার ভাষা থেকে বেশি। He can touch the heart of people much faster than I can. So that is something that we have to do. যে ডিজিটালাইজেশন হচ্ছে because it is required, এটা ফ্যাশনের জন্য না। আমি এখন লোকজন টের পাচ্ছে, যত আমি
টেকনোলজি সার্ভিসে যাচ্ছি, আমার কস্ট কমছে, এফিসিয়েন্সি বাড়ছে, হাইজিনও আমার বাড়ছে, সব দিক দিয়ে গেইন করছে। বাই 2030 এখন বলে যাচ্ছি 2030 সালের মধ্যে বেশিরভাগ দেশে ডেভেলপ নেশনে তারা বলতেছে মুভিং টুয়ার্ড জিরো। তার মানে প্রত্যেকটা জায়গায় আমার জিরো ডিফেক্ট, ওটা হাইজিন হোক, হেলথ হোক, এফিসিয়েন্সি হোক, খুবই হোক, সব জায়গায় আমার জিরোতে আসতে হবে। সেটা যদি আমাকে করতে হয় এনার্জিতে টেকনোলজি, যদি আমি না করি, আর গতকালকে যেটা খুব বেশি আমাকে কনসার্ন করেছে, একটা দেশ অ্যানাউন্স করেছে, জাপানি, যে আমাদের ওয়ান অফ আর ক্লোজেস্ট ফ্রেন্ডস, জি যে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখান থেকে তো এখন অ্যালাউ করছে না লোকজন এখানে যাইতে। কারণটা কি? আলমগীর ভাই যেটা বললেন, একটা উত্তর দিলেন, ওটার কারণ একটা, যে আমরা হাইজিন কনসিয়াস না। আরেকটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে বাঙালিদেরকে মনে রাখতে হবে, ইংল্যান্ডে, আমেরিকাতে, সিঙ্গাপুরে, সৌদি আরবিয়াতে একটা যদি ন্যাশনালিটি বা যদি দেখি, বাঙালি মরেছে অনেক বেশি। ওয়ান অফ দ্য মেজর কারণ আমরা আমাদের নিজের খেয়াল ঠিক মতো রাখতে। এখন সেই সময় এসে গেছে, আমরা আমাদের মাস্ট টেক কেয়ার অফ আওয়ারসেলভস। প্রশ্ন এখানে কেন বলছি, এই করতে গেলে কটা অর্গানাইজেশন দরকার, কয় ধরনের মিডিয়া দরকার আমাদের এই কনসেন্ট্রাইজেশন করার জন্য? দ্যাট ইজ অ্যানাদার অপরচুনিটি। And so opportunity শেষ নেই, we have to think in terms of how to do it. সেটা যদি করি, আমার মনে হয় we can all do lots of things. জি আমাদের এখন মোটামুটি একটা র্যাপ আপের দিকে যেতে হবে। ইটস ওয়ান্ডারফুল 1 hour 45 minutes that we have passed together. আমি মিজান স্যারকে ডিজিটালাইজেশন নিয়ে যদি ইফ ইউ হ্যাভ সাম কনক্লুডিং রিমার্ক, তারপরে জাস্ট 1 মিনিট করে সবার কাছে আবার যাই ফিরে। না, আমি ডিজিটালাইজেশন ডেটার প্রয়োজন এবং এটা সুস্থ আছেন। কোভিড-19 ভাইরাসটি ইতিমধ্যে সারা বিশ্বে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপরে পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে উঠে এসেছে এর ভয়ঙ্কর উপসর্গ। করোনা ভাইরাসে আক্রান্ত 80% মানুষের মধ্যেই হালকা উপসর্গ দেখা যায়। জ্বর এবং কাশি ছাড়াও কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়ার উপসর্গ দেখা যায়। এ রোগে আক্রান্তদের মধ্যে 6% কঠিনভাবে অসুস্থ হয়। তাদের ফুসফুস অক্ষম হওয়া থেকে শুরু করে সেপটিক সহ অবহিতলতা এমনকি মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। 14%-এর মধ্যে তীব্রভাবে উপসর্গ দেখা যায়, তাদের মূলত শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি। আসুন এবার একটু জেনে নেওয়া যাক কিভাবে এই ভয়ঙ্কর ভাইরাসটি ছড়িয়ে পড়ছে আমাদের কাছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমেও এই রোগটি ছড়িয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তাই
খুব মানে এখনো হচ্ছে আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে যখন ছোট ছিলাম, লাইক তখন বয়স কত হবে, 7